শুধু খারাপই নয়, ও আসলে একটা হৃদয়হীন জানোয়ার। মনুষ্যত্ব বলতে কিছুই নেই ওর মাঝে, কিচ্ছু না। দিশেহারা ঈশানী তখনই এরিসের মুখের উপর প্রচণ্ড ক্ষোভ নিয়ে চিৎকার করে উঠল আবারও। অসম্ভব! আপনার সাহস কি করে হয় আমাকে এটা বলার? অসভ্য নিষ্ঠুর পাষাণ লোক! আমাকে ওইসব অপবিত্র জিনিসের সঙ্গে তুলনা করতে একবার বুক কাঁপলো না আপনার? পুনরায় ওর অন্য গালে শরীরের সর্বশক্তি দিয়ে চর বসালো এরিস। এবার থাপ্পড়ের আঘাতে টাল সামলাতে না পেরে খাটের এক কোণে লেগে কপালটাই কেটে গেল ঈশানীর। এক কথায় পুরো মুখমণ্ডল রক্তাক্ত ওর। এতটা আঘাতের পরে ও সামনের দিকে ঝুঁকে ঈশানীর গলা চেপে ধরে এরিস বলে উঠল, তোমার কি করে সাহস হলো এরিস ইউভানের সামনে এভাবে কথা বলার? হাউ ডিয়ার ইউ টু টক লাইক দ্যাট? তোমার কি প্রত্যেকটা কথার মূল্য চোকাতে হতে পারে সেটা কি তুমি জানো? দ্বিতীয়বার আমার সামনে এভাবে গলা উঁচিয়ে কথা বলার স্পর্ধা দেখাতে এলে জিভ কেটে ফেলবো আমি। জিসানকে বাঁচাতে চাইলে চুপচাপ যা বলছি সেটাই মেনে নাও। এমনিতেও তুমি আর এই জায়গাটা থেকে বের হতে পারবে না, নেভার। মেরে ফেলুন আমায়, এক্ষুনি মেরে ফেলুন। এই যন্ত্রণা আর নিতে পারছি না আমি। এরিস নতুন উদ্যমে ঈশানীর নরম তুলতুলে সরু গলাটা চেপে ধরল আবারও। অতঃপর দাঁত খিচিয়ে বলে উঠল, তুমি কি বুঝতে পারছো না যে তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না? বেশি বাড়াবাড়ি করলে তোমার চোখের সামনে তোমার বন্ধুকে তিলে তিলে মৃত্যু দেবো আমি। আর তুমি নিশ্চয়ই এটা চাইবে না যে তোমার ছোট্ট একটা ভুলের কারণে বেচারা ইনোসেন্ট ছেলেটার প্রাণটাই চলে যাক। না। আঁতকে উঠে ঈশানী পরক্ষণেই আবার ডুকরে কান্না শুরু করে দেয় মেয়েটা। কাঁদে কাঁদে অসহায়ের মতো হাঁটু মুড়ে বসে কাতর গলায় বলতে আরম্ভ করে, কেন করছেন এসব? কি ক্ষতি করেছি আমি আপনার? কোন ভুলের শাস্তি দিচ্ছেন আপনি আমায় বলুন? আমি কেন? ঈশানীর কথার পাছে আবারও সেই গা জ্বালানো কপট হাসি ফেরত দিল এরিস। তবে ওর হাসিটা যতটা না বিরক্তিকর তার চেয়েও বেশি ভয়ানক। এরিসকে ঠোঁট পাকিয়ে হাসতে দেখে ঘৃণায় চোয়াল শক্ত হয়ে এলো ঈশানীর। যে চোখে খানিক আগেও অসহায়ের রাজত্ব ছিল, সেই চোখে এখন আগুন ঝরছে মেয়েটার। এরিস মুখমণ্ডলে ক্রূর হাসিটা ধরে রেখেই শান্ত অথচ গভীর গলায় বলল, কৈফিয়ত চাইছ? হ্যাঁ, চাইছি। এরিস ওর হাতের বাঁধন দ্বিগুণ শক্ত করে বলল, ইউ নো হোয়াট, কাউকে কৈফিয়ত কিংবা সেকেন্ড চান্স কোনোটাই দেয় না এই এরিস। And I'd go. And this will gonna be fun. আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, I'm not the prince of your fairy tale. I'm the monster of your nightmare. আমি দয়ালু নই, তুমি যা ভেবেছো সেটাও নই। এই পৃথিবীতে আমার কোনো দুর্বলতা নাই, আর যার কোনো কিছুতে দুর্বলতা নাই তাকে কেউ কোনোদিন ভাঙতে পারে না, কেউ না। শুনেছো তুমি? I have no fucking weakness. সুতরাং আমার সামনে সব ফেক ইনোসেন্স দেখিয়ে কোনো লাভ নাই মিস ঈশানী দুষ্কর্ণিয়া। তুমি আর এই জীবনে কখনো এই জায়গা ত্যাগ করতে পারবে না। এখান থেকে বেরোনোর সকল রাস্তা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে। দ্যাটস ওয়াই এখন থেকেই একটা ভালো প্রস্টিটিউট হওয়ার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো। চুপচাপ লক্ষ্মীমের মতো ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নাও। কথাগুলো শেষ করে ঈশানীকে ছেড়ে দিয়ে চলেই যাচ্ছিল এরিস। ঠিক তখনই পেছন থেকে ঝাঁঝালো কণ্ঠে চিৎকার করে উঠল ঈশানী। কিছু একটা ভেবে মাথা উঁচিয়ে দৃঢ় গলায় বলে উঠল, তোমার এই অহংকার তোমাকে সর্বশান্ত করে দেবে এরিস ইউভান। একটা কথা ভুলে গেছো তুমি? ভুল বলছো তুমি। এই পৃথিবীতে দুর্বলতা ছাড়া কোনো প্রাণের অস্তিত্ব নেই, থাকতে পারেই না। তোমার মতো জানোয়ারেরও দুর্বলতা আছে, হয়তো তুমি সেটা এখনো উপলব্ধি করতে পারছো না। তবে আজ না হয় কাল, যখন তুমি তোমার দুর্বলতাটা ধরে ফেলবে, তখন কোনো একদিন তোমার সেই দুর্বলতা তোমায় ধ্বংস করে দেবে, ভেঙে গুড়িয়ে দেবে তোমার অহমিকার দেয়াল, শেষ করে দিবে তোমার অস্তিত্ব। তোমার দুর্বলতাই হবে তোমার ধ্বংসের একমাত্র কারণ। অত্যন্ত ক্রোধে কথাগুলো বলার সময় তীর তীর করে কাঁপছিল ঈশানীর সর্বাঙ্গ। তবে ওর কথাগুলো কর্ণকুহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল এরিসের ঠোঁটে সে অদ্ভুত ক্রূর হাসি। তার বদলে সমগ্র মুখমণ্ডলে এসে ভর করল ভয়াবহ কাঠিন্যতা। চোখ দুটোতে জল জল করে উঠল রক্তিম তেজস্ক্রিয়তা, যেন
নিভে যাওয়া অঙ্গার ঘিয়ের প্ররোচনায় তাও তাও করে জ্বলে উঠেছে মুহূর্তেই। এরপর ঘুরে দাঁড়িয়ে রাগে কাঁপতে থাকা ঠোঁট দিয়ে দুটো বাক্য উচ্চারণ করলো শুধু, আমার সাথে লাগতে শুনে ইউ ফাকিং পেচ। ব্যাস, আবার নিজের হাত দিয়ে ঈশানীকে আঘাত করে বসলো ইরিশ। ইরিশের শক্ত হাতের ধাক্কায় ছিটকে মেঝেতে মুখ থুবড়ে পড়ল ঈশানী। তৎক্ষণাৎ ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো ওর নাক গলিয়ে, সমগ্র মুখমণ্ডল রক্তাক্ত। দমটা তার এবার বেরিয়ে যাওয়ার উপক্রম। তখনও মেঝেতে শুয়ে কাতরাতে কাতরাতে অবচেতন হওয়ার আগ মুহূর্তে নিজেকেই নিজে উপহাস করে হাসলো ঈশানী। মনে মনে বলল, আবেগ এখন নিয়ন্ত্রণে, অথচ আমি ধ্বংসের শেষ প্রান্তে। না জেনে না শুনে দিন রাত একটা জানোয়ারকে ভালোবাসার শাস্তি হিসেবে। এটা তোর প্রাপ্য ঈশানী, হ্যাঁ এটাই তোর প্রাপ্য। ঈশানীর ঘর থেকে বেরিয়ে মাত্রই লঞ্চে ফিরেছে ইরিশ। লঞ্চে ফিরে সর্বপ্রথম শরীরের ব্লেজারটা অন্য পাশে ছুঁড়ে ফেলে টাইয়ের নটটা খানিক টানাটানি করে নিজের ব্যক্তিগত কাউচে মাথা এলিয়ে দিয়ে পা ছড়িয়ে বসে পড়ে সে। ওকে বেশ ক্লান্ত আর নির্ঘুম দেখাচ্ছে। লঞ্চের এক কোণে ছোটোখাটো একটা বার কাউন্টার। তুষার এতক্ষণ সেখানেই ছিল, তবে ইরিশকে দেখা মাত্রই একটা রেড ওয়াইনের বোতল সমেত এগিয়ে এলো কাউচের দিকে। তখনও চোখ বন্ধ করে আধশোয়া হয়ে বসে আছে ইরিশ। তুষার সব সময়ের মতোই বেশ দক্ষ হাতে ইরিশের জন্য গ্লাস ভর্তি ওয়াইন সার্ভ করতে করতে বলে, মিস ব্লু আইড অ্যাঞ্জেলের জ্ঞান ফিরল তাহলে? আপনাকে দেখে হতাশ মনে হচ্ছে ইরিশ। তৎক্ষণাৎ চোখের পাতা খুলে ফেলল ইরিশ। ওয়াইনের গ্লাসটা হাতে নিয়ে সূক্ষ্ম দৃষ্টিতে সেটাকে পরখ করতে করতে বলল, জাস্ট কিপ ইউর মাউথ শাট তুষার। হতাশা ইরিশের ডিকশনারিতে নাই। লাইফ ইজ জাস্ট আ মাইন্ড গেম। হয় জিতে গিয়ে পুরো দুনিয়াকে দেখিয়ে দাও, আর নয়তো তোমার হার দুনিয়া দেখার আগেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাও। হতাশা ইজ নট মাই টাইপ ব্রো। ওয়াইনের গ্লাসে ছোট্ট একটা সিপ নিয়ে তুষারের দিকে ঘাড় বাঁকালো ইরিশ, যে এই মুহূর্তে ইরিশকে সার্ভ করায় ব্যস্ত। ইভেন ও নিজেও এটা ভালো করেই জানে, না বললেও তুষার ওর প্রত্যেকটা ইনস্ট্রাকশনে ঠিক কতটা স্ট্রিক্ট, কারণ বিচক্ষণতার দিক দিয়ে ইরিশের যে কোনো অংশে কম নয় তুষার। তুষার জাওয়াত, ইরিশ ইউভানের ডান হাত, পাইথন প্যারাডাইসের সেকেন্ড লিডার, যার জীবনের মিশন আর ভিশন শুধু একটাই, জীবন দিয়ে হলেও পাইথন প্যারাডাইস আর ইরিশ ইউভানকে রক্ষা করে যাওয়া। বয়সের দিক দিয়ে বিবেচনা করলে ইরিশ আর তুষার সমবয়সী, তবে স্বভাবের দিক দিয়ে দুজনার বৈশিষ্ট্য বেশ আলাদা। ইরিশ যেমন হুট হাট রেগে গিয়ে চারিদিকে ধ্বংসযজ্ঞ বাঁধিয়ে দিতে এক সেকেন্ডও ভাবে না, তুষার মোটেই তেমন নয়। পরিস্থিতি অনুকূল হোক কিংবা প্রতিকূল, সকল অবস্থাতেই তুষারের মুখভঙ্গিমা থাকে একই রকম। উত্তেজিত নয়, বরঞ্চ ঠান্ডা মাথায় কৌশলে শত্রুপক্ষকে ঘায়েল করতে পারদর্শী তুষার। ইরিশ হার্টলেস, এটা সবাই জানে, তবে তুষারের মন মস্তিষ্কে কখন কি চলে তা ঠিকভাবে অনুমান করা দায়। এক কথায় হি ইজ আ মাস্টার মাইন্ড। মেয়েটাকে কি করবেন? তুষারের অকস্মাৎ প্রশ্নে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো ইরিশ। পায়ের ওপর পা তুলে আরেক দফা ওয়াইনের চুমুক দিয়ে জবাবে বলল, আমাদেরকে কোটি কোটি টাকা এনে দিতে পারবে। আই নো ড্যাড, ওই জন্যই সেদিন মেরে ফেলতে বারণ করেছিলাম। আপনি তো জঙ্গলের মধ্যে টং করে নিয়েই খেল খতম করে দিতেন। তুষারের কথায় কিছু একটা ভাবলো ইরিশ, পরক্ষণেই ঠোঁট কামড়ে বলল, হ্যাঁ, কারণ আমি ভেবেছিলাম ও ওই স্পাইগুলোর মধ্যে একজন, নয়তো আমার রেস্ট্রিক্টেড এরিয়াতে এত সহজে একটা মেয়ে ঢুকে পড়লো। ইউ নো দ্যাটস নট সো ইজি। টোটালি মিরাক্কেল, বাট ওর দামটা এখনও আনকাউন্টেবল। কথাটা বলে ঠোঁট বাঁকিয়ে হাসলো তুষার। ইরিশ চোখ বন্ধ করে কিছুক্ষণ ভেবে চট করে চোখ খুলে সচকিত হয়ে বলে উঠল, ইউ নো হোয়াট তুষার, আমি এর আগে কখনোই নীল চোখের বাঙালি মেয়ে দেখিনি। অলসো শি ইজ ভার্জিন। তুষার চোখ ছোট ছোট করে বলল, কিন্তু এত সহজে মেয়েটাকে নিজের ড্রাই টেনে আনলেন কি করে? কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে কপট হাসল ইরিশ। দুঠোঁটের ফাঁক গলিয়ে
ইলেকট্রিক সিগারেটের ধোঁয়া কুণ্ডলি উড়িয়ে বলল, জোর জবরদস্তি টানা হ্যাচড়া আরেকটা পুলিশ কেস, এগুলো আমার আসলে পছন্দ নয়। সো তুমি ভালো করেই জানো আমি কি করছি। হ্যাঁ জানি, ম্যানিপুলেটের জিনিসটা আপনি খুব ভালোই পারেন। বাই দ্য ওয়ে, হোয়াট ইজ আওয়ার নেক্সট প্ল্যান? এবারের শিরদাঁড়া সোজা করে বেশ মনোযোগী হয়ে বসলো ইরিশ। হাতের জিনিসটা সাইডে ছুঁড়ে ফেলে সামনে টি টেবিল থেকে কুড়িয়ে নিল আইপ্যাডখানা। সেটাকে স্ক্রল করতে করতে তুষারের উদ্দেশ্যে বলল, নেক্সট টার্গেট উইল বি ব্ল্যাক ডায়মন্ড। ইটস আ হিউজ প্রজেক্ট, বি রেডি ফর দ্যাট। ইরিশের কথায় তীক্ষ্ণ ভাঁজ পড়ল তুষারের কপালে। ও কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল, ব্লাড ডায়মন্ড মানে রক্ত হীরক, কিন্তু সেটা তো এক পিসই আছে, তাও আমাদের চরম শত্রু ড্রাগন হান্টার গ্রুপের গডফাদার ড্যানিয়েল হ্যারিসনের কাছে। ড্যানিয়েল এত সহজে আমাদের সঙ্গে ডিল করবে বলে আপনার মনে হয়? ইটস নট আ ফাকিং টেল, ইটস আ মিশন। ব্লাড ডায়মন্ড আমার চাই চাই। ইরিশের কথার জের ধরে তুষার আরও কিছু বলবে তার আগেই সদর দরজা খুলে লঞ্চে প্রবেশ করলো ডেকের একজন তুচ্ছ গার্ড। কোনো এক অজানা কারণে ভীষণ হাঁপাচ্ছে গার্ডটা। লোকটাকে দেখে ভ্রু কুঞ্চিত করে সাইডে রাখা রিভলভারটা লোড করতে শুরু করে দিল ইরিশ, কারণ ও ভেবেছে অন্য কোনো শিপ থেকে হয়তোবা জলদস্যু আক্রমণ করেছে। অথচ তুষার বেশ ঠান্ডা আওয়াজে লোকটাকে জিজ্ঞেস করলো, হাঁপাচ্ছ কেন, কি হয়েছে? বস, মেয়েটা হুট করে শিপ থেকে ঝাঁপ দিয়েছে। ভয়ে ভয়ে মুখ থেকে কথাটা বের করলো গার্ড। এরিশ চোয়াল শক্ত করে জিজ্ঞেস করলো, কোন মেয়েটা? নীল চোখের মেয়েটা। কথাটা শোনার সঙ্গে সঙ্গে রিভলভার সমেত লাউঞ্জ থেকে গট গটিয়ে বেরিয়ে গেল ইরিশ। যেতে যেতে ফের তুষারকে উদ্দেশ্য করে বলল, গার্ডদের বলো জিসান ছেলেটাকে ধরে বাইরে নিয়ে আসতে। উত্তাল সমুদ্র, যেদিকে চোখ যায় সেদিকেই শুধু নীলাম্বর জলের আঁকা বাঁকা উর্মিমালা। দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নেই। এ যেন পৃথিবীর বাইরে নতুন আরেক পৃথিবী। বিলাসবহুল এই জাহাজের ডিকের অংশটা একেবারে নিচে অবস্থিত। খানিক বাদে বাদে বিশাল আকৃতির ঢেউগুলো এসে ভিজিয়ে দেয় জায়গাটা। আপাতত ঈশানীকে উদ্ধার করে গার্ডরা ডেকেই দাঁড়িয়ে আছে, কারণ ইতিমধ্যে এরিশ চলে এসেছে ওখানে। এরিশ যখন ডেকের বাইরে পা রাখে তখন দেখতে পায় গার্ডের কড়া পাহারার মাঝে দাঁড়িয়ে বুকের উপর দুহাত ভাঁজ করে রেখে ঠান্ডায় ঠকঠকিয়ে কাঁপছে ঈশানী। ঈশানীর পরনে সফেদ রঙা লং শার্ট আর জিন্স, যেগুলো আজ সকালে মহিলা গার্ডরা ওকে পরতে দিয়েছিল। পাতলা ফিনফিনের শার্টটা ঈশানীর গম রঙা ত্বকের মতোই কোমল আর হালকা। পানিতে ভিজে সেটা এখন ত্বকের সাথে মিশে গিয়ে পুরোপুরি আয়নাতে পরিণত হয়েছে, যদিও সেদিকে বিন্দুমাত্র নজর নেই এরিশে। তবে ঈশানীর শরীরের তীব্র কম্পন আর দাঁতের ঠকঠক আওয়াজটা ঠিকই স্পষ্ট শুনতে পাচ্ছে। ঈশানীর বেশভূষা দেখে এরিশ বেশ বুঝতে পারল কোনোভাবে গার্ডদের বোকা বানিয়ে পালাতে চেয়েছিল ঈশানী। ওয়েট, পালাতে তো চাইনি, বরং ঈশানী মরতে চেয়েছিল। কিন্তু মেয়েটা এখনো এটাই বুঝতে পারল না যে এরিশ ইউভানের অনুমতি এখানে ব্যতীত কোনো কিছু করা সম্ভব নয়, এমনকি আত্মহত্যাও নয়। ঈশানী কাঁপছে ঠিকই, তবে ওর দু চোখে ভয়ের লেশ মাত্র নেই। যেন মৃত্যুই ঈশানীর এখান থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র রাস্তা, আর সেটার জন্য পুরোপুরি প্রস্তুত। এরিশ যতই এগিয়ে আসছিল ঈশানীর চোখের ক্ষুব্ধতা ততই বৃদ্ধি পাচ্ছিল। এক পর্যায়ে মুখোমুখি হয় দুজন। দ্বিতীয়বারের মতো মিলিত হয় দুজোড়া নেত্রপল্লব। একজোড়া গাঢ় নীলমণিযুক্ত চোখের গহ্বরে কঠিন দৃষ্টিপাত নিক্ষিপ্ত হয়, আর এক জোড়া ধূসর বাদামি চোখে। দুজনার চোখেই আগুন ঝরা হিংস্রতা। এই যেন চোখের সঙ্গে চোখের স্নায়ুযুদ্ধ। কিন্তু এই দ্বন্দ্বে ঈশানীকে তো হার মানতেই হবে, কারণ ওর প্রতিপক্ষ স্বয়ং এরিশ ইউভান। এবং হলো সেটাই। ঈশানীর দিক থেকে কঠোর দৃষ্টি অব্যাহত রেখে হুট করেই ওর কপাল বরাবর রিভলভার তাক করল এরিশ। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। না,
তাতে ঈশানী ভয় পেল না, তবে এরিসের মাথায় সম্পূর্ণ ভিন্ন কিছু চলছিল যা ঈশানীর কল্পনারও ঊর্ধ্বে। ঈশানী তখনও নির্ভয়ে রিভলভারের সামনেই দাঁড়িয়েছিল। ঈশানীর কপাল থেকে সরিয়ে নিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হাত ঘুরিয়ে মুমূর্ষ জিসানের বাম পাটাকে পয়েন্ট করে ট্রিগার প্রেস করে দেয় এরিস। হঠাৎ গুলির শব্দে সচকিত হয়ে উঠল ঈশানীর মস্তিষ্ক। ঘুরে দাঁড়িয়ে দেখতে পেল জিসানের বাম পা থেকে অঝড় ধারায় রক্ত গড়িয়ে পড়ছে। তার মানে গুলিটা জিসানের লেগেছে। তার হাত দুটো শক্ত করে ধরে রেখেছে গার্ডরা। জিসানের এহেন অবস্থা থেকে আপনা আপনি মুখের উপর হাত চলে গেল ঈশানীর। তৎক্ষণাৎ দৌড়ে যেতে চাইল জিসানের কাছে, তবে তার আগেই গার্ডসরা ধরে ফেলল ঈশানীকে। অযাচিত ঈশানী এবার এরিসের সামনে গিয়ে দাঁড়ালো, কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলে উঠল, কি চাইছেনটা কি আপনি? জিসানকে কেন এভাবে আঘাত করছেন? আমার সাথে তো শত্রুতা থাকলে আমায় মেরে ফেলুন, ওকে কেন কষ্ট দিচ্ছেন? এরিস নতুন উদ্যমে রিভলভার লোড করতে করতে বলল, এই আওয়াজ নিচে। আগেও বলেছি, এখনো বলছি, ওকে একমাত্র তুমিই বাঁচাতে পারো, আর না হলে। একটু থামলো এরিস, অতঃপর কিছু একটা ভেবে বলল, আমি এবার ওর ডান পায়ে একটা গুলি করব, আর তারপর। এরিস কথা শেষ করার আগে ঈশানী চোখ খিচে ভেজা স্যাঁতস্যাঁতে লোহার পাটাতনের উপর হাঁটু ভেঙে ধপ করে বসে পড়ল। অপারক ঈশানী দু হাঁটুর উপর শরীরের সবটুকু ভর ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে আহত কণ্ঠে বলে উঠল, কি করতে হবে বলুন আমায়, আমি করব সবটা, তবু প্লিজ জিসানকে ছেড়ে দিন প্লিজ। যদিও জিসান কথা বলার অবস্থাতে নেই, তবুও ঈশানীর এহেন আত্মসমর্পণে হক চকিয়ে উঠল। এরিস একটা হার্টলেস ব্লাডি বিস্ট। এরিস পারে না এমন কিছুই নেই। তা জানা সত্ত্বেও কি করে এত সহজে হার মেনে নিল ঈশানী? কেনই বা নিল ভাবছে জিসান। এদিকে ঈশানীর কাকুতি মিনতি শুনে বেশ খুশি হলো এরিস। কেউ যখন তার কাছে জোর হাত করে কাকুতি মিনতি করে, জীবনের ভিক্ষা চায়, সেটা এরিস ভীষণ এনজয় করে, কারণ এটাই এরিসের নেচার। মানুষকে কষ্ট দেওয়া, অত্যাচার করা, তাদের উপর নিজের অবাধ কর্তৃত্ব ফলানোটা এরিসের কাছে ভ্যালু অফ পাওয়ার ছাড়া আর কিছুই না। সমুদ্রের মাঝে ভীষণ হাওয়া দিচ্ছে, রোগা পাতলা ঈশানীকে জোর হাওয়ায় উড়িয়ে নিয়ে গেল বলে, অথচ একইভাবে এরিসের সামনে হাঁটু ভেঙে বসে আছে। অপরাধ বোধ ওকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। মনে মনে ভাবছে, শুধুমাত্র আমার ভুলের জন্য জিসান এতটা কষ্ট পাচ্ছে, ওর তো কোনো দোষ নেই, তাহলে ও কেন আমার জন্য এতটা শাস্তি ভোগ করবে? এটা আমি হতে দিতে পারি না, কিছুতেই না। নিজের জীবন দিয়ে হলেও জিসানকে আমার বাঁচানো উচিত। ঈশানীর ভাবনার ছেদ ঘটে এরিসের প্রস্তাবে। যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ। ওকে ফাইন। নির্বিকার ভঙ্গিতে কথাটা বলে ঈশানীর কবজিতে হ্যাঁচকা টান মেরে ওকে দাঁড় করিয়ে দেয় এরিস। অতঃপর তুষারকে উদ্দেশ্য করে বলে, ওকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে বাংলাদেশে যখন একটা বন্দরে ফেলে রেখে আসবে। তৎক্ষণাৎ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে কানে এয়ারপড লাগাতে লাগাতে কোথাও একটা চলে যায় তুষার। আকস্মিক তীব্র জ্বরে ঈশানীর দৃশ্যপট পুরোপুরি ঝাপসা। ঝাপসা নিভু নিভু চোখে শুধু দেখতে পেল জিসানকে ওরা টেনে হিঁচড়ে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে, অথচ ঈশানীর হাতটা এখনো শক্ত করে ধরে রেখেছে ইরিস। ওর মনে হচ্ছে এখনো হাত না ছাড়লে কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ইরিসের বুকেই ঢলে পড়বে। তবে ঈশানী খুব করে চাইছে এটা না হোক, কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। ঈশানীর সঙ্গেও তেমনটাই হলো। ভাবনার কিছুক্ষণের মধ্যেই কাঁপুনি দিয়ে ওঠা তীব্র জ্বরের তোপে চেতনা হারিয়ে নিষ্ঠুর মাফিয়া বসটার উপরেই ঢলে পড়ল ঈশা। হাড় হিম করা কনকনে ঠান্ডা পরিবেশ, আকাশে রোদের ছিটে ফোটাও নেই, কয়েক স্তর ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে চারিপাশ। নাক ছিঁড়ে ভেতরে প্রবেশ করা শীতল বুনো বাতাসে যেন হৃদয় জমে যাচ্ছে। শক্ত বরফের খণ্ডে রূপান্তরিত হচ্ছে হাত পা সহ শরীরের বাকি অংশ। এ যেন প্রাকৃতিক হিমাগার। এই দেশে থাকলে বুঝি মানুষের হৃদয় এরিসের মতোই জমাট বেঁধে পাথরের খণ্ডের ন্যায় শক্ত অনুভূতিহীন হয়ে যায়। মনে মনে ভাবছে ঈশানী। গত 15 দিনের একটানা মহাসমুদ্রের যাত্রার শেষে আজই এক ছটাক বন্দরের মুখ দেখতে পেয়েছে ও।
আশ্চর্যের বিষয় হলো এডিসের ক্রুজ শিপটাও আজ তীরে ভিড়েছে। গত এক সপ্তাহ ধরেই সমুদ্র পৃষ্ঠে প্রচুর ঠান্ডা অনুভূত হতো, তবে ঈশানী ভেবেছিল গভীর সমুদ্রে আবহাওয়ার তারতম্যের কারণেই এটা হচ্ছে, কিন্তু আজ বন্দরে নেমে চারিদিক পর্যবেক্ষণ করতে ঈশানী বুঝতে পারল আসলে বাংলাদেশের সীমানার ধারে কাছেও নেই ওরা। ওটা নিশ্চয়ই শীত প্রধান কোনো দেশ, কিন্তু কোন দেশ? ভাবনার মাঝেই নীরের চোখে আশেপাশে চোখ বোলালো ঈশানী। ওর দুপাশে স্বগতিতে হাঁটছে কালো পোশাক পরিহিত বন্দুকধারী বডিগার্ডসরা। সামনেও তাদের সারি সারি অবস্থান। গার্ডসদের অন্য পাশে আরেকটু সামনে উকি দিতেই ঈশানী দেখতে পেল এরিশকে। ওর বেশভূষা আজ ভিন্ন। পরনে ব্ল্যাক ডেনিম জ্যাকেট, মাথায় ব্ল্যাক বেসবল ক্যাপ, চোখেও একই রঙের রোদ চশমা। আজ প্রায় 15 দিন পরে আবারও এরিশকে দেখল ঈশানী। সেদিন জিসানকে ছেড়ে দেওয়ার পর আর এক মুহূর্তের জন্য দেখা হয়নি ওদের। এতে অবশ্যই ঈশানীর ভালোই হয়েছে, ও স্বস্তি পেয়েছে খুব। তবে বর্তমানে এরিশকে রাগান্বিত দেখাচ্ছে। কারোর সাথে ফোন আলাপে ভীষণ ব্যস্ত সে। হাঁটতে হাঁটতেই সাবলীল গলায় ফোনের উপাশের লোকটাকে হুকুম করে এরিশ বলছে, জাস্ট কিল হিম। কি আশ্চর্য, এদের কাছে মানুষকে মেরে ফেলা কতই না সহজ। আচ্ছা, মানুষ হয়ে মানুষকে মারতে একটু কলিজা কাঁপে না এদের? নিজের ভাবনায় নিজেই খানিকটা তাচ্ছিল্য করে হাসল ঈশানী। পরক্ষণেই মনে মনে আওড়ালো, আমি বা কাকে কি বলছি? হেরিস কি আদৌ মানুষের কাতারে পড়ে? ও তো স্রেফ একটা জানোয়ার। এভাবেই এক পর্যায়ে ভব ঘুরে ঈশানী হাঁটতে হাঁটতে খেয়াল করলো ও আসলে গার্ডদের থেকে কিঞ্চিত পিছিয়ে পড়েছে। আশেপাশে তাকিয়ে দেখলো জায়গাটা লোকালয়হীন আর বেশ নির্জন। এখন আর ও ক্রুজ শিপে নেই, চাইলেই যেদিকে ইচ্ছে সেদিকে দৌড় লাগাতে পারবে। ব্যাপারটা মস্তিষ্কে ভালো মতো ক্যাচ করতেই পালানোর বুদ্ধিটা মাথা চাড়া দিয়ে উঠল ঈশানীর মনে। ও ঠিক করলো এবার ও পালাবে, কারণ এই মুহূর্তে ঈশানীকে খোঁজার মতো স্থির মন মানসিকতা এরিসের মধ্যে লক্ষণীয় নয়। ওই জন্যই যেই ভাবা সেই কাজ। ধীরে ধীরে গার্ডসদের থেকে এক পা দুপা করে সরে আসতে লাগলো ঈশানী। এভাবে সরে যেতে যেতে বেশ অনেকটা দূরত্ব বাড়িয়ে যেই না পেছনে ঘুরে চোখ খিঁচে দৌড় লাগাবে ও, তৎক্ষণাৎ পেছন থেকে কেউ শক্ত হাতে বাহু টেনে ধরলো ওর। আকস্মিক হ্যাচকা টানে দু কদম পিছিয়ে এলো ঈশানী। সেই সাথে গলায় অনুভব করলো সরু ধারালো কিছুর একটা অস্তিত্ব। ধরা পড়ে গিয়েছে। ব্যাপারটা বুঝতে পেরে হৃদয়ে আর এক দফা কাঁপুনি শুরু হলো ঈশানীর। ও আস্তে করে কাঁপতে কাঁপতে চোখ নামালো গলার কাছে। দেখলো ওর গলায় ধারালো চাকু ধরে রেখেছে কেউ। কেউ বললে কথাটা ভুল হবে, কারণ এই মাস্কি স্নিগ্ধ সুঘ্রাণটা শুধুমাত্র এরিসের। জঙ্গলে এরিসের পরিহিত হুডি থেকে নির্গত এই একই রকম মাস্কি একটা ক্লোনের সৌরভে পাগল প্রায় হয়ে গিয়েছিল ঈশানী, যা আজও স্পষ্ট মনে আছে ওর। নিচে তাকিয়ে চাকুর অবস্থান দেখতে পেয়ে ভয় আঁতকে উঠল ঈশানী। ওর গ্রীবাটা থর ধরিয়ে কাঁপছে এই মুহূর্তে। ঈশানীর মতো একটা সহজ সরল অন্তর্মুখী স্বভাবের মেয়ের কাছে এখনকার পরিস্থিতিগুলো অত্যন্ত বেগতিক। ওর মস্তিষ্ক কখন কি করে বসে ও নিজেও তা ঠাউর করে উঠতে পারে না। সেখানে পরিস্থিতি সামাল দেওয়া তো দূরের কথা, তাই এই মুহূর্তে কিভাবে পুরো ব্যাপারটাকে আড়াল করবে আর কিভাবেই বা এই মরণঘাতী অস্ত্রের হাত থেকে নিজেকে রক্ষা করবে, কিছুই বুঝে উঠতে পারছে না ঈশানী। অগত্যা ভয়ে জর্জরিত হয়ে থর থর করে কাঁপছে শুধু মেয়েটা। ঈশানী এত জোরে জোরে কাঁপছিল যে ওর গলায় চাকু ধরে রাখা এরিসও সেটা পুরোপুরি অনুভব করতে পারছে। ঈশানীর এমন নাজেহাল অবস্থা দেখে মনে মনে ক্রূর হাসল এরিস। মেয়েটা অত্যন্ত ভীতু, অথচ উপরে উপরে সাহসিকতার ভান ধরে থাকে সব সময়। আর এই ব্যাপারটাই বেশ ইন্টারেস্টিং লাগে এরিসের নিকট। পরক্ষণে ইস্যুর কানের কাছে মুখ ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে ভয়ঙ্কর হাসকি স্বরে ও বলে উঠল, পালানোর চেষ্টাও করো না, এটা এরিসের রাজত্ব। এখান থেকে পালিয়ে যাওয়ার মতো সাহস কিংবা সাধ্য কোনোটাই তোমার নাই, বুঝছো? এরিসের কথার জোরে জোরে হ্যাঁ সূচক মাথা নাড়ালো ঈশানী। অতঃপর কথা শেষ করে গার্ডদের ইশারা দিয়ে ঈশানীকে ধরে ফেলতে বলে এরিস।
তৎক্ষণাৎ দুজন গার্ডস এগিয়ে এসে ঘিরে দাঁড়ালো ঈশানীকে। ঈশানী এখন পুরোপুরি নজরবন্দি, পালানোর আর কোনো রাস্তা খোলা নেই ওর কাছে। ব্যাপারটা নিশ্চিত হয়ে আবারও ফোনে কথা বলতে বলতে সামনে এগিয়ে যায় ইরিশ। এখন আর করণীয় কিছু নেই ভেবে সহসা গার্ডসদের নজরবন্দি হয়ে সামনে এগোচ্ছে ঈশানী। বন্দর ছাড়িয়ে কিছু দূর এগিয়ে আসতেই ইস্যু দেখলো রানওয়েতে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, সেই সাথে কিছু ব্ল্যাক মার্সিডিজ আর রোলস রয়েস কারও রয়েছে। এত কাছ থেকে চলন্ত হেলিকপ্টারের তীব্র ঘূর্ণনে সকলের নাজেহাল অবস্থা। রোগা পাতলা গরনের ঈশানী তো হাওয়ায় উড়ে গেল বলে। দুদিক দিয়ে ওর দু হাতের কবজি শক্ত করে ধরে রেখেছে গার্ডসরা, অথচ এত তীব্র কনকনে বাতাসে এক চুল পরিমাণও নড়ছে না অন্যান্য গার্ডসরা। তারা যে আদতে কতটা পেশাদার আর পারদর্শী সেই ভেবেই রীতিমতো অবাক হলো ঈশানী। তবে ওর অবাকের মাত্রা চরম সীমানায় পৌঁছে গেল তখনই যখন দেখলো কানে বিশাল সাইজের হেডফোন আর চোখে রোদ চশমা লাগিয়ে হেলিকপ্টারের ককপিটে বসে আছে স্বয়ং ইরিশ। এবং তার কয়েক মুহূর্তের মধ্যেই ওদের সকলের সামনে দিয়ে ইরিশ নিজ হাতে সব কিছু কন্ট্রোল করে একাই উড়িয়ে নিয়ে গেল হেলিকপ্টারটা। ইরিশ নিজেই হেলিকপ্টার নিয়ন্ত্রণ করলো, তার মানে তো সে পাইলটদের অভিজ্ঞতা সম্পন্ন। আসলে কি তাই? এই পুরো ব্যাপারখানা ছোট্ট মস্তিষ্কে বোধগম্য হওয়ার আগেই ইস্যুকে টেনে টুনে গাড়িতে বসালো গার্ডসরা। এতক্ষণ যাবৎ বিস্ময় কোনো কিছুই মাথায় ঢুকছিল না ঈশানী। তবে এই মুহূর্তে যখন গাড়িটা চলতে শুরু করলো তখনই হঠাৎ ওর মনে হলো, এটা আসলে কোন দেশ আর আমি যাচ্ছিটা আমার কোথায়? মনের খচখচানিটাকে দমিয়ে রাখতে না পেরে ভেতরে কিছুটা সাহস সঞ্চার করে ওর পাশে বসে থাকা দানবীয় চেহারার কালো পোশাকধারী গার্ডটাকে আমতা আমতা করে জিজ্ঞেস করেই বসলো ঈশানী। খানিকটা শুষ্ক ঢোক গিলে ভাঙা ভাঙা ইংরেজিতে শুধালো, হোয়ার আর উই গোয়িং? প্রশ্নটা শোনা মাত্রই কালো পোশাক পরিহিত গার্ডটা ভ্রু যুগল কুচকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলো ঈশানীর পানে, যেন প্রশ্নটা জিজ্ঞেস করে মহাভারত অশুদ্ধ করে ফেলেছে ঈশানী। লোকটার এহেন চাহনির বিপরীতে আবারও ঠোঁটের আগায় মিথ্যে হাসি ঝুলিয়ে শুষ্ক ঠোক গেল। লোকটা এবার ঈশানীর দিক থেকে চোখ সরিয়ে সামনে দৃষ্টিপাত করে থমথমে আর গম্ভীর আওয়াজে বলে ওঠে, মস্কো। নামটা শোনা মাত্রই বুকের ভেতর ধক করে ওঠে ঈশানীর। মনের মাঝে হাজারো সংখ্যা নিয়ে একাই বিড়বিড়ায় ও। মস্কো তো রাশিয়ার রাজধানী, তার মানে মাফিয়া বসটা আমার রাশিয়া নিয়ে এলো। হায় আল্লাহ, এখান থেকে পালাবো কি করে? আমি কি করে বা বাড়ি ফিরবো? নাকি সারা জীবনের জন্য এই ইরিশ নামক গোলক দাদা আটকে পড়ে যাবে? আমি কি করলে মুক্তি মিলবে আমার? নিজের চুল নিজে খামচে ধরে অসহায়ের মতো কেঁদে ওঠে ঈশানী। সারা জীবন অভ্যাসবশত ঘরকুনো হয়ে তার মায়ের কড়া শাসনে থেকেও কোনোদিন ওকে এটা কল্পনা করতে হয়নি যে আমি বন্দি আছি। আমি মুক্তি হব কবে? সবার মতো অবাধে বুক ভরে শ্বাস নেব কবে? অথচ আজ মুহূর্তেই কেমন ওলট পালট হয়ে গেল ঈশানীর চিন্তাধারা। ওর দম বন্ধ হয়ে আসছে, কেমন যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হুট করেই নিজেকে আজ খাঁচায় বন্দি পাখি ছাড়া আর কিছুই অনুভব করতে পারছে না ও। ক্রমশ মনে হচ্ছে এই জায়গাটা একটা ব্ল্যাক হোল। এখানে আশেপাশে থাকা সব মানুষগুলো ভয়ঙ্কর দানবীয় জানোয়ারের চেয়েও অধমেরা। আর ঈশানী যে কিনা একমাত্র ভুক্তভোগী, এই জায়গাটা থেকে মুক্তি চায়, যে কোনো মূল্যে এখান থেকে বের হতে চায়, নয়তো অতিরিক্ত মানসিক চাপে পাগল হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকবে না ওর জন্য। তুষার আবৃত আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ছাড়িয়ে মূল শহর থেকে অনেকটা দূরে গহীন জঙ্গলের মাঝে বিশাল বড় পেন্ট হাউসে সন্ধ্যা নাগাদ নিয়ে আসা হলো ঈশানীকে। পেন্ট হাউসের ভেতরে পা রাখা মাত্রই বিস্ময়ে হতবিহ্বল হয়ে গেল ঈশানী, কারণ এই পুরো পেন্ট হাউসে কোথাও কোনো রঙের ছিটে ফোঁটাও নেই। পুরো পেন্ট হাউস জুড়ে শুধুই কালো থিমের পেইন্টিং। বাইরের ভেতরের প্রতিটি দেওয়াল থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র কোচকোচে কালো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কালো রঙেই যেন ঝিল দিচ্ছে চারিদিক। যে কেউ দেখলে নিঃসন্দেহে বলে দেবে ভীষণ মানিয়েছে রঙটা।
তবে এই গহীন জঙ্গলের মাঝে গোলক ধাঁধার মতো বিশাল রাজকীয় পেন্ট হাউস দেখে কেমন যেন মাথা ঘুরে উঠল ঈশা। ও ঠিক একই অবস্থা, সেগুলো ঢাকা পড়েছে সফেদ বরফ কুচির আড়ালে। গভীর নজরে সেগুলো দেখতে দেখতেই ঈশানীর দৃষ্টি আকর্ষণ করলো অদূরে ল্যাম্পপোস্ট থেকে নির্গত এক ফালি নিয়ন রোশনাই, যা দেখে ইস্যু মনে মনে চিন্তা করলো তার মানে ওখানটায় রাস্তা রয়েছে। আর তারপরেই নজরে এলো উঁচু নিচু একাধিক পর্বতমালা, সবকিছু ঢাকা পড়ে আছে শুভ্র বরফের আড়ালে। কালো পেন্ট হাউসের চারিদিকে শুধুই শুভ্রের সমারোহ। এ যেন স্বর্গের পৃথিবীতে এক বিশাল মরীচিকার সাম্রাজ্য, যেই সাম্রাজ্যের নির্দয় কলুষিত সম্রাট হলো মাফিয়া বস এরিশ ইভান। এরিশের নিষ্ঠুর কর্মকাণ্ডের কথা ভাবতে গিয়ে আরেক দফা ঘৃণায় পরিপূর্ণ হয়ে উঠল ঈশানীর হৃদয়। গত 15টা দিনে এরিশের প্রতি ভালোবাসা তো দূরে থাক, বক্ষপিঞ্জরে জমিয়ে রাখা দুর্বলতাটাও উবে গিয়েছে কোথাও। মাঝে এসে জড়ো হয়েছে বিন্দু বিন্দু ঘৃণার অস্তিত্ব, আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বিন্দু বিন্দু ঘৃণাদের অস্তিত্ব বৃদ্ধি পেয়েছে হাজার গুণ, যার বিস্তৃতি পাহাড় সমান। ঈশানী কি চাইলেও কোনোদিন এই অত্যাচারী নিষ্ঠুর পাথর হৃদয় মানুষটাকে ক্ষমা করতে পারবে? আর মনে মনে হাসলো ঈশানী, ভাবলো যেখানে আমি তার হাতের বন্দি এক পুতুল মাত্র, সেখানে তাকে উল্টো ক্ষমা না করার চিন্তাটাও তো বিলাসিতা। এরিশ ইউভান নিজের কর্মকাণ্ডের জন্য কোনো দিন আমার নিকট ক্ষমা চাইতে আসবে না নিশ্চয়ই, কিন্তু এর শেষই বা কোথায়? কি বা আছে আমার ভাগ্যে? এক ঝাঁক বিশ্রী মানুষ দিয়ে ভর্তি রং চঙে মাফিয়াদের কোনো ক্যাসিনো ক্লাব নয় তো? প্রশ্নটা মাথায় আসার সঙ্গে সঙ্গে চকিতে ভাবনা থেকে ছিটকে বেরিয়ে এলো ঈশানী। এসব কথা ভাবনাতে এলেও আতঙ্কে কেমন কলিজা শুকিয়ে কাঠ হয়ে যায় তার। দরকার হলে ঈশানী মরে যাবে, তবুও ওসব খারাপ নোংরা জায়গাতে যাওয়ার কথা কল্পনাও করতে চায় না ইস্যু। ও ঈশানী কিছুদিন এখানেই থাকবে, আশা করি ওকে তুমি সাহায্য করবে। হঠাৎ অচেনা কারো মুখে নিজের নাম শুনতে পেয়ে ভাবনা থেকে বেরিয়ে সামনের দিকে নজর দিল ঈশানী। দেখলো কানে এয়ারপড লাগিয়ে মাত্রই লঞ্চে প্রবেশ করছে তুষার। তার শার্ট ওভারকোট এমনকি চুলের ভাঁজে ভাঁজে এখনো বরফ জমে আছে, দেখেই বোঝা যাচ্ছে বাইরে থেকে এসেছে মাত্র। আর এসেই কিচেন কাউন্টারের ওখানে পা দুলিয়ে বসে থাকা রুশো মেয়েটাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল তুষার। হাঁটু সমান ফ্রক পরিহিত ওই সুন্দরী সোনালি চুলের রুশো মেয়েটার নাম ফ্লোরা। মেয়েটা ভালোই বাংলা জানে, কথার ধরন একটু নড়বড়ে, তবে বুঝতে অসুবিধা হয় না কারোরই। তুষার লঞ্চে এসে হুকুম করার সঙ্গে সঙ্গে ভদ্র মেয়ের মতো তার কথায় মাথা নাড়িয়ে সায় জানালো ফ্লোরা। এরপর এগিয়ে গেল ঈশানীর দিকে। তবে ঈশানীর কি জানি কি হলো, ও ফ্লোরাকে উপেক্ষা করে খালি পায়ে তুষারের পিছু পিছু দোতলার দিকে ছুটে গেল। তুষার তখনও কানে এয়ারপড গুঁজে কারোর সঙ্গে কথায় ব্যস্ত। ও ফোন কলে এতটাই মগ্ন ছিল যে কখন থেকে ইস্যু ওর পেছন পেছন একেবারে ওর ঘরের সামনে চলে এসেছে সেটা ওর ধারণারও বাইরে। ঈশানী তুষারের ঘরেই ঢুকে যেত হয়তোবা সাহায্য চাওয়ার জন্য, কিন্তু ভেতর থেকে ভেসে আসা অযাচিত কিছু কথোপকথন শোনার সঙ্গে সঙ্গে সেখানেই থমকে গেল ওর পা দুটো। আবারও সেই অজানা আতঙ্কে শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল ঈশানীর। ঘরে ঢোকার আগ মুহূর্তে ও শুনতে পেল তুষার কাউকে আশ্বস্ত করে বলছে, আরে মাফিয়ার ইউনিয়নটা পোস্টপোন করা হয়েছে, তাই নিলামটাও পিছিয়ে গিয়েছে। আর বড় কোনো প্রোগ্রাম ছাড়া এরিশ মেয়েটাকে ছাড়বে না। মেয়েটা ব্লু আইড, তার ওপর অসম্ভব সুন্দরী, অল্প স্বল্প দামে ছাড়বে ভেবেছ? এটুকু শোনা মাত্রই ঈশানীর আর বুঝতে বাকি রইল না যে ওপাশে তুষার ওকে নিয়েই কথাগুলো বলছিল। তার মানে এরিশ খুব শীঘ্রই ওকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে। এখন কি করব আমি? কোথায় যাব? কার কাছে সাহায্য চাইব? এরা তো সবাই এক। এখান থেকে পালানো ছাড়া আর কোনো রাস্তা নেই। বাঁচতে হলে আমায় পালাতেই হবে, যে করেই হোক পালাবো। আমি এই মুহূর্তেই পালাবো। হঠাৎ শুনতে পাওয়া অযাচিত কথাগুলো ভীত সন্ত্রস্ত ঈশানীকে মুহূর্তের মধ্যে এমনভাবেই কাবু করে ফেলেছে যে খালি মুখে বিড়বিড় করতে করতে এক ছুটে পেইন্ট হাউস থেকে দৌড়ে বেরিয়ে যায় ঈশানী। এই মুহূর্তে ওর কোনো দিকে হুঁশ খেয়াল কিচ্ছু নেই, ওর ধ্যান শুধু একটাই, ওকে এখান থেকে যে করেই হোক
যেদিকে দু চোখ যায় ছুটতে হবে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সন্ধ্যাবেলায় ইরিশের উপস্থিতি না থাকায় পেইন্ট হাউসের আশেপাশে তেমন কোনো গার্ডও ছিল না, আর সেই সুযোগটা কাজে লাগিয়ে সবার দৃষ্টির অগোচরে পালিয়ে যায় ঈশানী। কিন্তু এই কনকনে ঠান্ডায় স্নোফলের রাতে একা একটা মেয়ের জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়াটা যে ঠিক কতটা সহজ সে বিষয়ে বিন্দুমাত্র জ্ঞান কিংবা ধারণা কোনোটাই নেই ঈশানীর। ও তো শুধু ইরিশের হাত থেকে পালাতে চায়, ওর এই বিষাক্ত কালো দুনিয়া পরিত্রাণ চায়, কারণ এই মুহূর্তে ঈশানীর কাছে পৃথিবীর সমগ্র বিপদ একদিকে আর ইরিশ ইউভান অন্যদিকে। ওদিকে পেন্ট হাউসে ফিরে এসে ইরিশ যখন জানলো ঈশানী পালিয়েছে, তখন ওর মস্তিষ্কের নিউরনে নিউরনে ছড়িয়ে পড়লো এক তীব্র প্রতিহিংসার আগুন। হেই মেয়েটা এত বোকা কেন? কেন বারবার ইরিশকে টেক্কা দিতে যায় সে? ঈশানী কি বোঝে না ইরিশ চাইলে সব পারে, নাকি বিশ্বাস করে না? তবে এভাবে যখন তখন ইরিশের মাফিয়া পেইন্ট হাউস থেকে পালিয়ে যাওয়ার সাহস দেখানোর মূল্য তো এবার ঈশানীকে চোকাতেই হবেই হবে। লাউঞ্জের মাঝ বরাবর সাজিয়ে রাখা কাচের টি টেবিলের উপর পা দুটো রেখে বিলাসবহুল কাউচে গা ছড়িয়ে বসে আছে ইরিশ। ওর এক হাতে রয়েছে রিভলভার। আপাতত সেটার দিকে তাকিয়েই গভীর ভাবনায় নিমজ্জিত ইরিশ। তার পাশেই শটান হয়ে দাঁড়িয়েছে তুষার। ইরিশকে ভাবতে দেখে তুষার ওকে খানিকটা আশ্বস্ত করে বলল, চারদিকে গার্ডস বেরিয়ে পড়েছে, আজ রাতের মধ্যে খুঁজে নিয়ে আসবে আশা করছি। তুষারের পানে রক্তচক্ষু নিক্ষেপ করে রাশ ভারী আওয়াজে ইরিশ বলল, কিন্তু ওকে আমার 5 মিনিটের মধ্যেই পেন্ট হাউসে চাই, এই যে এখানে আমার সামনে। ইরিশের কথায় খানিকটা বিরক্তি প্রকাশ করে তুষার বলে ওঠে, বাট হাউ ইজ ইট পসিবল এরিশ? মেয়েটা অলরেডি পালিয়ে গিয়েছে। তুষারের কথায় ঠোঁট বাঁকিয়ে হাসল ইরিশ এবং সেই কপট হাসিটা মুখে ঝুলিয়ে রেখে গলা উঁচিয়ে ডেকে উঠল কাউকে। বোজো, কাম হিয়ার। ইরিশ ডাকতেই ভেতরের কোনো একটা ঘর থেকে বেরিয়ে এলো দানবের মতো দেখতে ধপধপে সাদা একটা মাংসাশী নেকড়ে। নেকড়েটার শরীরের গঠন বিশাল আকৃতির, চোয়ালের এক একটা দাঁত মরণঘাতী অস্ত্রের চাইতেও বেশি ধারালো। তার ছোট ছোট কুটিল চোখগুলোতে ভেসে আছে ভয়ানক হিংস্রতা। সব মিলিয়ে সাদা নেকড়েটা দেখতে এতটাই ভয়ানক যে দূর থেকে দেখলেও ভয়ের চোটে গলা শুকিয়ে আসে সবার। অথচ এই দানবীয় হিংস্র প্রাণীটিকে বহু বছর ধরে পরম আদরে লালন পালন করে আসছে ইরিশ, যেন এটা কোনো পোষ মানা নিরীহ কুকুর বিড়াল। এরিশ বলেছে মানে সবই সম্ভব। চোখ দিয়ে বোসোকে ইশারা করে দেখিয়ে তুষারের উদ্দেশ্যে কথাটা বলল ইরিশ। বোসো এতটাই হিংস্র যে ওকে দেখা মাত্র তুষার সহ আশেপাশের অন্যান্য গার্ডসরাও কয়েক কদম পিছিয়ে দাঁড়ালো সবাই। এমনিতে এরিশ যখন পেন্ট হাউসে না থাকে তখন খাঁচাতেই বন্দি করে রাখা হয় বোজোকে। শুধুমাত্র এরিশ যতক্ষণ আশেপাশে অবস্থান করে ততক্ষণই নিরীহ হয়ে থাকে সে। এছাড়া অন্যান্য সময়গুলোতে বোজোর কর্মকাণ্ডগুলো খুবই ভয়ানক আর মর্মান্তিক। তাই বোজোর সামনে সকলেই নিজেদের আত্মরক্ষা নিশ্চিত করে তবেই চলাফেরা করে। বোজো কাছাকাছি এগিয়ে আসতেই ওর গলায় আদরে হাত বুলিয়ে দেয় ইরিশ। অতঃপর ঈশানীর ব্যবহৃত একটা কাপড়ের টুকরো এগিয়ে দেয় বোজোর নাকের কাছে। কয়েক সেকেন্ড সময় নিয়ে নাক টেনে কাপড়টা থেকে গন্ধ শুকলো বোজো এবং তারপরই ছুটে বেরিয়ে গেল জঙ্গলের দিকে। বোজো চলে যেতেই ইরিশ ঠোঁট কামড়ে নীরবে হাসতে হাসতে তুষারের উদ্দেশ্যে বলল, গার্ডসদের বলো বোজোকে ফলো করতে, তাহলেই কাজ হয়ে যাবে। কনকনে ঠান্ডার মাঝেও শরীরের রক্ত যেন টক বগিয়ে ফুটছে ঈশানীর। লাউঞ্জের মাঝখানে কাউচের সামনে ইরিশের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে সে। বাইরে তুষারপাত বেড়েছে, টুকরো বরফ গলে গিয়ে শিশিরের কণার মতোই চুইয়ে চুইয়ে পড়ছে কাচের দেওয়াল বেয়ে। ভেতরে অবশ্য এই কনকনে শীত অনুভব করার মতো কোনো সুযোগ নেই, কারণ লাউঞ্জের এক কোণে দাউ দাউ করে জ্বলতে থাকা ফায়ার প্লেসের আগুনের তাপে আরামদায়ক উষ্ণতায় ছেয়ে আছে পুরো পেন্ট হাউস। ফায়ার প্লেসের থেকে কিছুটা দূরে সবস্থানে পায়ে পা তুলে বসে আছে ইস্যুর পানে বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখে চেয়ে ইরিশ। ওদিকে ইরিশের দিকে চেয়ে রাগে ফুঁসছে ঈশানী। এলোমেলো চুল, শুকিয়ে যাওয়া ফ্যাকাশে মুখশ্রী,
বন বিচুটির আঘাতে জায়গায় জায়গায় কেটে ছিঁড়ে যাওয়া রক্তাক্ত শরীর সব কিছুকে ছাপিয়ে ওর নীলাম্বর চোখ দুটো সব আকর্ষণ কেড়ে নিচ্ছে ইরিশের। ফায়ারপ্লেসে জ্বলতে থাকা আগুনের প্রতিবিম্বের রহস্যে ইস্যুর দু চোখ যেন জ্বলন্ত আগ্নেয়গিরির মতোই উত্তপ্ত হয়ে উঠেছে। কয়েক মুহূর্তের জন্য ইরিশের মনে হলো এগুলো চোখ নয়, বরং পুরো দুনিয়া, যা ওকে চুম্বকের মতোই টেনে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে। কিন্তু ইরিশ তো হার্টলেস, ওর মধ্যে অনুভূতি বলে কোনো কিছুর অস্তিত্বই নেই। অগত্যা ঈশানের জ্বলন্ত চোখে নিজের নিষ্ঠুরতম চোখ দুটো তাক করিয়ে ক্রোধান্বিত কণ্ঠে ইরিশ বলে ওঠে, আগেই বলেছিলাম পালিয়ে কোথাও যেতে পারবে না। পালাতে পালাতে ক্লান্ত হয়ে পড়বে তুমি, তবু এই জায়গা থেকে কোনোদিন মুক্তি পাবে না। ভালোই ভালো প্রস্টিটিউট ক্লাবে যাওয়ার জন্য প্রস্তুত হও, ওইটাই তোমার একমাত্র ডেস্টিনি। ইরিশ কথা শেষ করতে না করতেই তীব্র ক্রোধ আর ঘৃণার বশবর্তী হয়ে ওর গাল বরাবর সপাটে চড় বসিয়ে দেয় ঈশানী। ইরিশকে থাপ্পড় মেরে জিদের তোপে কাঁপতে কাঁপতে মুখ দিয়ে একটা শব্দ শুধু উচ্চারণ করে। জানোয়ার। ওদিকে ঈশানীর হাতের চড় খেয়ে চোয়াল শক্ত করে ফেলল ইরিশ। মুহূর্তেই কপালের রগগুলো ফুলে দৃশ্যমান হয়ে উঠল ওর। ইরিশ এখনও চুপচাপ থমথমে মুখে বসে আছে, তবে ওর অগ্নিস্ফুলিঙ্গের মতো চোখ দুটোতে অকস্মাৎ নিজের সর্বনাশ আবিষ্কার করল ঈশানী। ইরিশ নিশ্চয়ই রেগে আগুন হয়ে আছে। এবার কি করবে সে? নিশ্চয়ই মাত্রাতিরিক্ত খারাপ কিছু, কিন্তু কি? ইরিশকে এভাবে চুপ হয়ে থাকতে দেখে খানিকটা ভরকে গেল ঈশানী। তখন রাগের মাথায় কাজটা করলেও ও যতক্ষণে ঠাহর করতে পারলো যে ওর কপালে ভীষণ দুঃখ লেখা রয়েছে, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। কারণ ইতিমধ্যে ঈশানীর হাতের কবজি চেপে ধরে ওকে টেনে হিচড়ে দোতলায় নিয়ে যাওয়ার জন্য পা বাড়িয়েছে ইরিশ। ঈশানী নিজের হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করছে ক্রমাগত, কিন্তু ওইটুকুনি পুঁটি মাছের মতো একরত্তি মেয়ের কি আর মাফিয়া বস ইরিশের সঙ্গে ফিরে ওঠার সাথে আছে? ইরিশ ঈশানীকে এমনভাবে টানছে যেন কোনো জড়বস্তুকে টেনে উপরে তুলছে, কোনো দয়ামায়া কিচ্ছু নেই। এক পর্যায়ে সিঁড়ির রেলিং খামচে ধরে মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে যায় ঈশানী। সেখান থেকে কোনো মতে হাতের তালুতে ভর করে মাথা তুলে কাঁদতে কাঁদতে ইরিশকে মিনতি করে বলে, ছেড়ে দিন আমায়, আর কখনো এমন হবে না, লাগছে আমার। ইরিশ পেছনে ঘুরে ঈশানীর জামার গলাটা চেপে ধরে ওকে দাঁড় করায়। অতঃপর রাগে গজরাতে গজরাতে আগুন ছড়া কণ্ঠে বলে ওঠে, আর সেটা আমাকে থাপ্পড় মারার আগে ভাবা উচিত ছিল তোমার। কথা শেষ করে আবারও টানতে টানতে উপরের একটা ঘরে নিয়ে গিয়ে খাটের উপর ঈশানীকে ছুঁড়ে মারে ইরিশ। অত্যন্ত ক্ষুব্ধতায় ছুঁড়ে মারার দরুন ব্যথায় কুঁকড়ে ওঠে ঈশানী। ঈশানীকে খাটে ফেলে ওর থেকে কয়েক হাত দূরত্বে সাজিয়ে রাখা কাউচের চেয়ারে গিয়ে পায়ের ওপর পা তুলে বসে পড়ে ইরিশ। অতঃপর দরজার কাছে দাঁড়িয়ে থাকা দুজন বিদঘুটে দেখতে রাশিয়ান পুরুষকে আঙুলের ইশারায় ভেতরে আসতে বলল। ইরিশের কর্মকাণ্ড ঠিক বুঝে উঠতে পারছে না ঈশানী, তবে লোকগুলোর দিকে দৃষ্টিপাত করতেই আতঙ্কে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে গেল ঈশানীর। ও খেয়াল করলো লোক দুটোর চাহনিতে বিশ্রী লালসা, অস্থিরতায় দুধ ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসা জিভগুলো কেমন লক লক করছে তাদের, যেন অনুমতি পেলেই ঝাঁপিয়ে পড়ে একেবারে শকুনের মতোই ছিঁড়ে খুঁড়ে খাবে ঈশানীর নরম তুলতুলে শরীরটা। এতক্ষণে নিজের সর্বস্ব হারানোর ভয়ে মুখ থেকে রক্ত সরে গিয়েছে ঈশানীর। উপায়ান্তর না পেয়ে বিছানার নরম চাদরটা খামচে ধরে আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে আছে লোক দুটোর পানে। ঠিক এমন সময় লোক দুটোকে উদ্দেশ্য করে ইরিশ বলে ওঠে, গাইজ, দিস গার্ল ইজ yours for tonight. Just enjoy as you can wish. ইরিশ অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে ঈশানীর উপর ঝাঁপিয়ে পড়লে লোক দুটো। বারংবার হাত বাড়িয়ে ঈশানীকে স্পর্শ করতে চাইছে তারা। একজন তো ওর জামা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। ওদের চেহারা, হাসি, এমনকি সব কিছুই ভয়ঙ্কর রকম বিশ্রী। ঈশানী কোনো মতে আড়াআড়িভাবে নিজেকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু এটা আদৌ সম্ভব নয়। তাই কোনো উপায়ান্তর না পেয়ে এবার ইরিশের দিকে অসহায়ের মতো হাত বাড়িয়ে চিৎকার করে ডেকে উঠল ঈশানী। কাঁদতে কাঁদতে বলল,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। অরণ্য, বাঁচান আমায়। ওরা আমাকে টাচ করতে চাইছে, প্লিজ ওদের আটকান। আমি সহ্য করতে পারছি না। আমি মিনতি করছি আপনার কাছে, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আর কখনো পালানোর মতো দুঃসাহস দেখাবো না। আপনার গায়ে হাত তুলবো না, তো প্লিজ ওদের থামান আপনি। আমি পবিত্র, এটা হতে দিবেন না আপনি, প্লিজ। কিছুতেই না অরণ্য। লোক দুটোর মাঝখান থেকে ঈশানীর বাড়িয়ে দেওয়া হাত, কাঁদতে কাঁদতে বলা প্রত্যেকটা কথা, অরণ্য নামে ডেকে ওঠা, সবশেষে এরিসের কাছেই নিজের সুরক্ষার জন্য আকুতি, এই প্রত্যেকটা জিনিস হুট করেই ভেতর থেকে ধাক্কা দিতে শুরু করে এরিসকে। হাঁসফাঁস শুরু হয়ে যায় ভেতরে, কিছু একটা ক্রমশ ভেতর থেকে রাগান্বিত করে তুলছে ওকে। ঈশানের এই চিৎকার, এই কাকতি মুহূর্তেই যেন সব আনন্দ কেড়ে নিতে শুরু করে এরিসের। কেন যেন এই মুহূর্তে কোনো পৈশাচিক আনন্দই ছুঁতে পাচ্ছে না এরিসকে। ভেতরে ভেতরে অজানা এক দহন অনুভব করছে ও। সামথিং ইজ বার্নিং ইন মাই চেস্ট। কিছু একটা বিড়বিড়িয়ে সামনের লোক দুটোর উপর তড়িয়ে বেড়ে ওঠা তীব্র রাগে তৎক্ষণাৎ ভীষণ জোরে গর্জন করে ওঠে এরিস। স্টপ ইট রাইট নাও। অকস্মাৎ কাউ ছেড়ে দাঁড়িয়ে পড়ে এরিস। ভয়ের তোড়ে লোক দুটো তাড়াহুড়ো করে সরে যায় ঈশানের কাছ থেকে। এরিস ওদেরকে চোখ রাঙিয়ে পুনরায় গর্জে উঠে বলে, গেট আউট ফ্রম হিয়ার। এরিসের আদেশ পাওয়া মাত্রই জীবন নিয়ে পালিয়ে যাওয়ার মতোই জলদি রুম ত্যাগ করে লোক দুটো। ওরা চলে গেলে এরিস ঘাড় ঘুরিয়ে থাকা ঈশানীর পানে, যে এই মুহূর্তে দুহাত বুকের উপর শক্ত করে চেপে ধরে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। যদিও লোকগুলো ঈশানীকে ছুঁতে পারেনি, তবে চেষ্টা করার দরুন ওর গলার আশেপাশে নখের আঁচড় লেগে ফর্সা কণ্ঠনালীর জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে গিয়েছে। কিছুক্ষণ তীক্ষ্ণ নজরে পরখ করে ধীর কদমে ঈশানীর নিকট এগিয়ে গিয়ে কিঞ্চিত মুখের কাছে ঝুঁকে ওর ক্ষতস্থানে এক নজর চোখ বোলালো এরিস। অতঃপর ওর চিবুকটা আলতো হাতে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, আজকে যা দেখলে আমি তার চাইতেও বেশি খারাপ। ইভেন আমি যে কতটা হার্টলেস সেটা তোমার ধারণার ঊর্ধ্বে। তাই দ্বিতীয়বার আমার গায়ে হাত তোলার মতো স্পর্ধা দেখানোর আগে এই রাতের কথা খুব ভালো করে স্মরণ করে নিও। শান্ত অথচ রাশ ভারী আওয়াজে ঈশানীর মুখের উপর কিছু কঠিন হুমকি ছুড়ে দিয়ে গটগটিয়ে জায়গা ত্যাগ করল এরিস। আর ঈশানী নিজের চরম ভুলের মাসুল দিতে দিতে ক্লান্ত শরীরে কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে পড়ে থাকে সেখানেই। বাংলাদেশ মিশনের প্রায় 2 মাস আগে। রাশিয়াতে এখন আর গরমকাল নেই, তবে শীতটাও সেভাবে গেড়ে বসেনি ভূখণ্ডে। গভীর রাত হলে মৃদুমন্দ ঠান্ডা শীতল হাওয়ায় খানিকটা কেঁপে ওঠে শরীরের সর্বাঙ্গ, তবে তুষারপাত হতে এখনও ঢের দেরি। তুষারপাত হলো এশিয়ার সবচেয়ে প্রিয় প্রাকৃতিক দুর্যোগ। প্রচণ্ড ঠান্ডায় সবুজ রঙের তরতাজা বিস্তৃত জঙ্গলটা যখন ধপধপে ফ্যাকাশে সাদা লাশের ন্যায় মৃত ভূখণ্ডে পরিণত হয়, তখন তৃপ্তিতে চোখ জুড়ে আসে ওর। ভেতরের পৈশাচিক সত্তাটা দ্বিগুণ আগ্রহ নিয়ে ফোন দিয়ে আঁটতে শুরু করে নতুন কোনো মিশনের। মেতে ওঠে নতুন কোনো মস্তিষ্কের খেলায়। তবে এই মুহূর্তে প্রাকৃতিক সামান্য হিমেল হাওয়াতেও টক বগিয়ে ফুটে উঠছে এরিসের দাবানলের মতো মস্তিষ্ক। তুষারপাতের অপেক্ষা করতে গেলে শত্রু নিধনে বড্ড দেরি হয়ে যাবে। চোখের সামনে শত্রুর ফেলে যাওয়া টোপকে এত সহজে ছেড়ে দিলে পাইথন প্যারাডাইসের লিডার হওয়ার যোগ্যতা আর রইল কই? তাছাড়া এরিস নিজেও তো প্রতিশোধ নিতে চায়। ড্যানিয়েল হ্যারিসনের ডানা কেটে দেওয়ার এটাই সুবর্ণ সুযোগ, কারণ ওর একমাত্র সুন্দরী গার্লফ্রেন্ড এখন এই মুহূর্তে এরিস হাতেই বন্দি। পেন্ট হাউসের ব্যাকইয়ার্ডে আজ ফায়ার ফ্লেক্স লাগানো হয়েছে। দাউ দাউ করে জ্বলতে থাকা অগ্নিশিখার রক্তাক্ত লালিমায় অদ্ভুত গা ছমছমে লাগছে চারিপাশ। ফায়ার ফ্লেক্স থেকে কয়েক হাত দূরে চেয়ারের সঙ্গে হাত মুখ বেঁধে বসিয়ে রাখা হয়েছে ড্যানিয়েলের গার্লফ্রেন্ড ববিকে। ববির চোখে মুখে ভয়ের ঘন কালো মেঘ। এই পেন্ট হাউসে এসে এরিসকে নিজের লাস্যময় রূপে পাগল করতে যেয়ে ও নিজেই যে কত বড় বিপদের মুখে ফেঁসে গিয়েছে তা এতক্ষণে ভালো মতোই অনুমান করতে পেরেছে ববি। তবে এই মুহূর্তে আদৌ কি এরিসের থাবা থেকে জীবন নিয়ে বেঁচে ফিরতে পারবে কিনা সেই আতঙ্কেই রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে মেয়েটার। নিজ মুখে যে
কোনো কিছু স্বীকার করবে, সেই উপায়টুকুও বাঁচিয়ে রাখেনি গার্ডসরা। এমনভাবে মুখ বেঁধেছে যে টু শব্দটাও বের হচ্ছে না ভেতর থেকে, শুধু চোখের কার্নিশ বেয়ে ঝরে যাচ্ছে অনবরত নোনা জল। একটু পরে ব্যাকইয়ার্ডে হাজির হয় এরিস। এসেই ববির মুখোমুখি একটা চেয়ারে পা তুলে আরাম করে বসে পড়েও। তুষার ওর পাশেই রিভলভার হাতে নিয়ে দাঁড়িয়েছিল। এরিস বসে খানিকক্ষণ ববি মেয়েটাকে পর্যবেক্ষণ করে, অতঃপর ঠোঁট কামড়ে হিসিয়ে বলে, টোটাল মিস্টেক। ড্যানিয়েল তোমাকে পুরোপুরি একটা বীজ বানাতে পারেনি বেবি গার্ল। কারণ তুমি আজ জামা কাপড় খুলে যাকে সিডিউস করায় ব্যস্ত ছিলে, ওইটা আসলে আমি ছিলামই না, তুষার ছিল। আঙুলের ইশারায় তুষারকে দেখিয়ে দেয় এরিস। সঙ্গে সঙ্গে টাইয়ের নটে হাত দিয়ে খক খক করে কেসে ওঠে তুষার। এনিওয়েজ, তুমি আমাকে এর আগে দেখোনি, এটা তোমারও মিস্টেক নয়। অফকোর্স এটা তোমার গডফাদার ড্যানিয়েলের মিস্টেক। অত্যন্ত ঠান্ডা স্বরে ববিকে কথাগুলো শুনিয়ে তুষারের দিকে না তাকিয়ে নিজের সিল্কি কালো চুলগুলোতে ব্যাক ব্রাশ করতে করতে এরিস ওকে আদেশ দিয়ে বলল, এই ড্যানিয়েলকে ভিডিও কনফারেন্সে নিয়ে আসো। তুষার তৎক্ষণাৎ তাই করলো। ড্যানিয়েলকে ভিডিও কল দিয়ে ম্যাকবুকটা ববির সামনে ছোট্ট একটা সেন্টার টেবিলের উপর রেখে দিল সে। স্ক্রিনে ববির এহেন হাল দেখা মাত্রই উপাস থেকে উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো ড্যানিয়েলের। Baby girl, what happened to you? Are you okay? তৎক্ষণাৎ দক্ষ হাতে ম্যাকবুকটা নিজের দিকে ঘুরিয়ে নিল ইরিশ। স্ক্রিনের দিকে তাকিয়ে ক্রুড় হেসে শুধালো, নিজের বীজকে স্পাই বানিয়ে আমাকে জব্দ করতে চেয়েছিলে, তাই না মিস্টার ড্যানিয়েল? কিন্তু কি বলো তো, তোমার বীজটা তোমার মতো একটা বোকা। Don't call her bitch. She's not a slut. She's my girl. And I love her. ওর কথায় ঠোঁটের হাসি প্রসারিত হলো ইরিশের, যেন মাত্রই কোনো মশকরা করেছে ড্যানিয়েল। ওকে কিছু করো না। আমরা একটা ডিলের মাধ্যমে সমঝোতায় আসতে পারি। দরকার পড়লে ব্রাড ভাইয়ের সাহায্যে। উদ্ভ্রান্তের মতো কথা বলে যাচ্ছিল ড্যানিয়েল। তখন হুট করেই ওর মুখের উপর কথা ছড়ল ইরিশ। তুমি বোধহয় ভুলে যাচ্ছ ব্রাদভা আমার কথায় চলে। ইভেন ব্রাদভার কোনো মাফিয়া বসে আমার কথার বাইরে গিয়ে তোমাকে হেল্প করতে আসবে না, কারণ তুমি একটা রুলস ব্রেক করেছো, আমার টেরিটরিতে নিজের স্পাই পাঠিয়েছো। এবার সত্যিই ক্ষীণ হয়ে এলো ড্যানিয়েলের গলার স্বর। সে খানিকটা কাহিল কণ্ঠে এরিশকে অনুনয় করে বলল, প্লিজ এরিশ, ওকে কিছু করো না। যা প্রতিশোধ নিতে হয় আমার সাথে মোকাবিলা করো। আমি বাবিকে সত্যিই ভালোবাসি। ভালোবাসি? একটা মাফিয়া বস হয়ে কাউকে কি করে ভালোবাসতে পারো তুমি ড্যানিয়েল? তাও আবার সেটা নিজের শত্রুর সামনে এভাবে জাহির করছো। আর ইউ সিরিয়াস? হাসল এরিশ। পরবর্তীতে মুখভঙ্গিমা গম্ভীর করে কঠিন গলায় বলে উঠল, একজন মাফিয়া কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না, কিন্তু তুমি বেসেছো, তাই তুমি অনেক দুর্বল ড্যানিয়েল। নিজের এই দুর্বল আত্মাটাকে নিয়ে আমার সাথে আর কখনো গেম খেলতে আইসো না, নইলে এভাবে মারা পড়বে। কথা শেষ করে তুষারের হাত থেকে রিভলভারটা ছিনিয়ে নিয়ে পেছনের একটা গার্ডকে পয়েন্ট করে আচমকা গুলি ছুড়ল ইরিশ। এরপর সামনে ঘুরে রিভলভারে থাকা সব কটা গুলি কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে পাস করে দিল সামনে বসা ববির মস্তিষ্কে। ওর এই আকস্মিক কর্মকাণ্ডে হতভম্ব সকলে। ভিডিও কলের ওপাশ থেকে ড্যানিয়েলের রাগী গর্জন ভেসে আসছে। সে অনবরত চিৎকার করে এরিশকে কঠিন হুমকি দিয়ে যাচ্ছে। মুহূর্তেই এরিশ রিভলভার থেকে গুলি ছুড়ে চোখের সামনে গোটা ম্যাকবুকটাই ভেঙে ফেলল। তুষার চট করেই কোমর থেকে আরেকটা গান বের করে সতর্ক অবস্থান নিতে নিতে এরিশকে শুধালো, কি হলো হঠাৎ? এরিশ ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক সতর্ক দৃষ্টিপাত করে বলল, ড্যানিয়েল যখন ভিডিও কনফারেন্সে কথা বলার সময় বারবার হাত নাড়িয়ে কাউকে মোর্স কোড বোঝাচ্ছিল, তখনই সন্দেহ হয়েছিল যে ওদের ব্যাকআপ প্ল্যান আমার পেছনেই রয়েছে। এরপর সন্দেহের পারদটা আর একটু ঝালিয়ে নেওয়ার উদ্দেশ্যে ববির পায়ের দিকে লক্ষ্য করলাম, অ্যান্ড তখনই কনফার্ম হলাম শি ইজ অলসো মাফিয়া গার্ল। কারণ ওর পায়ে ইংরেজি অক্ষরে ব্রাদভার ট্যাটু করা ছিল, যেটা আমাদের সবার শরীরেই রয়েছে। বর্তমান। আরে কি ভাবছো সেই তখন থেকে? তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি, রিক্ষা?
অ্যালেক্সের কথায় ধ্যান ভঙ্গ হয় ইরিশের। সে বিরক্ত ভঙ্গিতে পায়ের উপর পা তুলে কাউচ চেয়ারে গা এলিয়ে বসে সেন্টার টেবিল থেকে হাতে ওয়াইনের গ্লাস তুলে তাতে সিপ নিয়ে মৃরের স্বরে বলে, কি বলেছিলে শুনতে পাইনি। আশ্চর্য, মন থাকে কোথায় তোমার? ডোন্ট টক টু মাচ। কি বলতে চাইছো সোজা সাপটা বলো, আর কাজের কথার বাইরে কোনো কথা থাকলে বিদায় হও। তুষার রাস্তা দেখিয়ে দেবে। অ্যালেক্স খানিকটা মেকি রাগ দেখিয়ে বলল, তুমি আমাকে এই স্নোফলের মধ্যে বের হতে বলছো? আমাকে, এই টমেটো প্রিন্সকে? আমি দয়ালু নই। তাছাড়া এটা আমার প্যান্ট হাউস আর লেগস। কথার নড়চড় হলে তোমাকে এই স্নোফলের মধ্যে মেরে পুঁতে রেখে দিতেও আমি 2বার চিন্তা করব না। এরিসের বরফ শীতল ধারালো কথার পারতে শুষ্ক ঢোক গেলে অ্যালেক্স পরক্ষণেই জিভ দিয়ে অথর ভিজিয়ে পুনরায় শুধায়, বলছিলাম যে মিস্টার ড্যানিয়েল আর তোমার মাঝে লাস্ট টাইম ঝামেলাটা কি নিয়ে? সেটা তোমার না জানলেও চলবে। জাস্ট এনজয় ইউর ড্রিঙ্ক। অ্যালেক্সের জিভ খসে কথা বেরোনোর আগেই ওকে মাঝপথে থামিয়ে দিয়ে কর্কশ আওয়াজে কথা ছড়ে ইরিশ। আজ প্রায় 1 সপ্তাহের বেশি হয়ে গেল ঈশানী এই কালো পেন্ট হাউসে পুরোপুরি বন্দি। না, কেউ ওকে হাত পা বেঁধে তালা মেরে কক্ষবন্দি করে রাখেনি, তবে গার্ডসরা নজরবন্দি করে রেখেছে সব সময়। পেন্ট হাউসে নিচের তলায় যেখানে স্টাফ কোয়ার্টার, তারই অন্য পাশে কিচেন কাউন্টার। কিচেন পেরিয়ে 2টো 12 বাই 12 ফুটের ছোট্ট ছোট্ট রুম, যার একটাতে থাকে ফ্লোরা নামক রুশো মেয়েটি আর অন্যটাতে ঠাঁই হয়েছে ইস্যুর। প্রথম কদিন ছোট্ট রুমটা থেকে কিছুতেই ভয়ে বের হয়নি ঈশানী, পাছে না ওকে ধরে নিয়ে বিক্রি করে দেয় লোকগুলো। ভালোবেসে ঠকে যাওয়ার ভীষণ যন্ত্রণা, নিজের করা ভুলের জন্য নিয়তিস্বরূপ সব হারিয়ে নিঃস্ব হয়ে একা একটা বন্দি জীবনের গোলকধাঁধায় আটকে পড়ার বিষণ্ণতা, পালানোর আকাঙ্ক্ষা, বেঁচে ফেরার আকুতি, সব কিছু মিলিয়ে যেন এক প্রলয়ঙ্কারী ঝড় বয়ে গেছে ঈশ্বর তনু হৃদয়ের উপর দিয়ে। কিন্তু এত কিছুর মাঝেও ঈশানী আবিষ্কার করে ফ্লোরা মেয়েটাকে। মেয়েটা বন্ধু সুলভ। দিন রাত ঈশানীর খোঁজ নেয় সে। 1 কথা 2 কথা দিয়ে ইস্যুর সঙ্গে ভাব জমানোর পায়তারা করে বেড়ায় সারাক্ষণ। কথায় কথায় চঞ্চলা হরিণ শাবকের ন্যায় হাসে। শেষ বিকেলে রোদের মতোই স্নিগ্ধ লাগে সেই হাসি। প্রথম প্রথম ভয় কুঁকড়ে থাকলেও ধীরে ধীরে ঈশানীও স্বাভাবিক হতে শুরু করে ফ্লোরার সঙ্গে। যদিও ইস্যু সবসময়ের মতোই কথা কম বলে, তবে ফ্লোরা ওকে কথা বলতে বাধ্য করে। মনে করিয়ে দেয় দেশে ফেলে আসা সবচেয়ে ভালো বন্ধু নিঝুমের কথা। ঈশানী তো এটাই ভেবে পায় না যে ফ্লোরার মতো একটা সাদা সিধে কুলকুলে বহমান নদীর জলের মতো ঠান্ডা প্রাণোচ্ছল একটা মেয়ে এই মাফিয়াদের কালো দুনিয়ায় করছেটা কি, কিভাবেই বা টিকে থাকছে সে। ঈশানী জানতে চায় ফ্লোরার অতীত। জিজ্ঞেস করলে হয়তো উত্তর দিতে 1 মিনিটও দ্বিধা করবে না ফ্লোরা, কিন্তু ওই যে অন্তর্মুখী স্বভাবের দরুন সব কথা সহজেই জিজ্ঞেস করে উঠতে পারে না ও। এই কদিনে ঈশানীর আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করেছে, এরিশ তুষার কেউই সচরাচর পেন্ট হাউসে থাকে না। এ ব্যাপারে ফ্লোরাকে জিজ্ঞেস করলে ফ্লোরা জানায়, এরিশ বেশিরভাগ সময় রাশিয়ার বাইরে থাকে। কখন আসে কখন চলে যায় সেই হদিস কেউ দিতে পারে না। এছাড়া বিভিন্ন সময় মিশনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করলে মাসের পর মাসও কেটে যায়, তবুও ফিরে আসে না এরিশ। মাঝে মধ্যে এমনও হয় বহুদিন না ফেরার দরুন আমরা ধরেই নেই এরিশ আর বেঁচে নেই, কারণ মাফিয়াদের জীবন মরণের কোনো সিকিউরিটি নেই। মিশনে গেলে আদৌ ফিরে আসবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। আর এভাবেই চলতে থাকে বছরের পর বছর। ঠিক তেমনই গত কিছুদিন ধরেই পেন্ট হাউসে নেই এরিশ। ঈশানী অন্তত দেখেনি। অবশ্য এরিশ গন্তব্যে না থাকলে স্বস্তি লাগে ঈশানীর। ওই সময়গুলোতে একটু শান্তিতে দম নিতে চায় ও, নিজেকে বাঁচিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াস বলা চলে। কারণ এরিশ এলেই প্রচণ্ড ভয়ে তথস্থ থাকে ঈশানী, কখন যেন আবার ওকে ওইসব নোংরা জায়গায় পাঠানোর কথা বলে ফেলে। সেই আতঙ্কে বিকেল থেকে চুলোয় মাংস কষাচ্ছে ফ্লোরা। অন্য পাশে কাউন্টারের উপর ময়দার গোলা বানিয়ে সেটাকে অপটু হাতে মেখে খামির বানানোর চেষ্টা চালাচ্ছে ইস্যু।
ফ্লোরা কখনোই রান্নার কাছে হাত লাগাতে দেয় না ইস্যুকে, কিন্তু সম্পর্কটা আগের তুলনায় স্বাভাবিক হওয়ার দরুন ঈশানী নিজেই সময় কাটাতে এসব করে। ফ্লোরাও আগ বাড়িয়ে আর না করে না ওকে। দূর দেখেছি কেউ বাড়িতে খাবার খায় না, তাহলে ফ্লোরা সসপ্যানের ঢাকনা তুলে খানিকটা লবণ চেখে দেখতে দেখতে ঠোঁট উল্টে বলল, কার জন্য আবার? বোঝোর জন্য। এত কষ্ট করে রান্না করে তুমি ওই ভয়ঙ্কর জন্তুটাকে খাওয়াবে? তুমি জানো সেদিন রাতেও আমাকে কত জোরেই না ধাওয়া করেছিল। ভাবলে এখনো কলিজা শুকিয়ে কাঠ হয়ে আসে আমার। কথা বলতে গিয়েও খানিকটা ভয়াতুর ঢোকিল ঈশানী। বিশাল সাইজের বানটা ওভেনে ঢুকিয়ে ওকে আশ্বস্ত করে ফ্লোরা বলে, কি করব বলো, বোঝো এরিসের খুব আদরের। তাছাড়া আমার তো কাজ নেই এখানে। বছরে 2-1 বার পেন্ট হাউসের ডিনার অথবা লাঞ্চ করে এরিস, সেদিনই একটু রান্না বান্না করতে হয়। এছাড়া আমি তো শুয়ে বসে দিন কাটিয়ে দেই। ফ্লোরার কথার পাছে ঈশানী শুধায়, তুমি এখানে কেন পড়ে আছো ফ্লোরা? তোমার কি ভয় করে না ওদের? কেন চলে যাচ্ছ না এই কালো দুনিয়া ছেড়ে? তুমি কি বুঝতে পারো না এখানে থাকা মানে তোমার ভবিষ্যৎ মরিচিকার মতো অন্ধকার? নাকি তোমাকে ওরা জোর করে? ঈশানীর কথায় মৃদু হাসল ফ্লোরা। অতঃপর ওকে আশ্বস্ত করে বলল, তুমি যা ভাবছো তেমন কিছুই নয় ইস্যু। আমার বাবা মা দুজনেই এরিসের আন্ডারে কাজ করত। ওরাও কিছু বছর আগে একটা মিশনে মারা যায়। তারপর থেকে আমি এখানে আছি বলতে পারো। কথা শেষ করতে পারে না ফ্লোরা। তার আগেই বাইরের তুষারের ঝড়ের দিকে চোখ যায় ওর। তুষারের বেগ বেড়েছে তা দেখে মেয়েটা সচকিত হয়ে চট করে কথা ঘুরিয়ে বলে ওঠে, খাবার আমি সার্ভ করে দিয়েছি, তুমি একটু কষ্ট করে গার্ডসদের হাতে পাত্রটা দিয়ে এসো না ইস্যু। দুপুরের দিকে সামান্য রোদ দেখতে পেয়ে ছাদ বারান্দায় অনেকগুলো জামা কাপড় দিয়ে এসেছিলাম। এখন তুষার পড়ছে, নিশ্চয়ই সবগুলো জামা কাপড় এতক্ষণে বরফ জমে হাড্ডিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। কথা শেষ করে ছাদ বারান্দার দিকে দ্রুত ছুট লাগায় ফ্লোরা। ওদিকে খাবারের পাত্র হাতে নিয়ে বোকা বনে যায় ঈশানী। ও তো জানেই না এই বুজো ফোজোর ঘর কোন দিকে, গার্ডসরাই বা কোথায় আছে। অগত্যা কোন দিকে যাবে বুঝতে না পেরে চেঁচিয়ে ফ্লোরাকে ডাকে ঈশানী। আরে যাবোটা কোন দিকে সেটা তো বলে দিয়ে যাও। ওপাশ থেকে সাড়া দেয় না ফ্লোরা, হয়তো বা শুনতেই পায়নি। মাফিয়া পেইন্ট হাউস বলে কথা, সাউন্ড প্রুফ আর সিকিউর তো হবেই। এদিকে এরিস পেইন্ট হাউসে না থাকায় খুব বেশি ভাবল না ঈশানী। খাবারের পাত্র সমেত হাঁটা দিল লঞ্চের দিকে, কিন্তু এদিকটায় কোনো ঘর নেই। তাই এবার ভয়ে ভয়ে পা বাড়ালো দোতলায়। সেই যে প্রথম দিন এরিস টেনে হিচড়ে নিয়ে গিয়েছিল, তারপর আর কোনোদিন এ মুখ হয়নি ঈশানী। এতদিন বাদে আজ আবারও একই পথে পা বাড়াতে কিঞ্চিত ভয় করছে ওর, কিন্তু স্বস্তি একটাই, আশেপাশে কোথাও এরিস নেই। তাই কিছুটা আত্মবিশ্বাস নিয়েই এবার করিডোর ধরে হাঁটা শুরু করে ঈশানী। বিশাল করিডোরের এ মাথা ও মাথা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখলো করিডোরের শেষ মাথায় কিছু গার্ডস দাঁড়িয়ে আছে। মনে হয় তারাই পাহারা দিচ্ছে। তাদের দেখে ইস্যুর মনে পড়ে যায় ফ্লোরা বলেছিল বোজোর ঘরের সামনে সর্বক্ষণ গার্ড পাহারায় থাকে। তার মানে এরাই হবে হয়তো। সেই ভেবে সামনে এগোয় ঈশানী। সামনে এগোতেই দেখতে পায় একটা বিশাল আকৃতির নান্দনিক কারুকাজ করা কালো ফটকের সামনে পাহারায় দাঁড়িয়ে আছে লোকগুলো। ইস্যু তাদের নিকট এগিয়ে গিয়ে ঠোঁটের সাহায্যে শুষ্ক অধর ভিজিয়ে আড়ষ্ট কণ্ঠে বলে, খাবার নিয়ে এসেছিলাম। ইস্যুর কথা শোনা মাত্রই দুপাশে সরে দাঁড়িয়ে দরজা সামান্য খুলে হাতের ইশারায় ভেতরে এগিয়ে যেতে বলে লোকগুলো। তাদের এই অদ্ভুত রহস্যময় কর্মকাণ্ডগুলো বড্ড ভাবা ঈশানীকে। ও অমনোযোগী হয়ে এলোমেলো পায়ে ভেতরে যেতে যেতে বিড়বিড় করে বলে ওঠে, আশ্চর্য, লোকগুলো এমন কেন কথা বলতে পারে না নাকি? ওদিকে এরিস, অ্যালেক্স আর তুষার কিছু একটা নিয়ে কথা বলায় ব্যস্ত ছিল ভীষণ। ঠিক এমন সময় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে একটা মেয়ে, যার আগমনে সচকিত হয়ে পেছনে ঘুরে তাকায় ওরা তিনজনই। রিমঝিম করে ঝঙ্কার তোলা নুপুরের আওয়াজে এরিসের চোখ যায় ঈশানীর পায়ের দিকে। মোমের মতন মসৃণ ফর্সা দুটো পা, প্রচণ্ড ঠান্ডার মাঝেও খালি পায়ে তকতকে মেঝের উপর দাঁড়িয়ে আছে মেয়েটা। খালি পায়ে দাঁড়িয়ে থাকার দরুন ফর্সা পা দুটো রক্তিম হয়ে আছে, যেন দুধে আলতা বর্ণ তার। পা থেকে শুরু করে ধীরে ধীরে এরিসের কুটিল দৃষ্টি
বিচরণ শুরু করে ঈশানীর সর্বাঙ্গে। পরনে ফ্লোরার থেকে ধার করা ফিনফিনে পাতলা একটা ফ্রক, হাতে খাবারের পাত্র, কাঁধ ছাড়িয়ে পিঠে নেমে আসা রেশমের মতো সিল্কি চুলগুলো দু একখানা চুল অবাধ্য সহচরের ন্যায় এলোমেলো হয়ে বিচরণ করছে মুখের উপর। হাত আটকে থাকার দরুন ঈশানী চাইলেও সেগুলো ঠিকঠাক করতে পারছে না সহজে। পান পাতার মতো ঢল ঢলে সুন্দর মুখশ্রীর এখানে সেখানে লেগে আছে ময়দার গুঁড়ো। হাত দুটোর একই অবস্থা, ময়দায় মাখামাখি। সেগুলো দেখে মনে হচ্ছে ময়দার ড্রাম থেকে মাত্রই উঠে এসেছে মেয়েটা। অথচ এত এলোমেলোর মাঝেও ঈশানীর সমুদ্রের জলের মতো গভীর নীলাম্বর ওই টানা টানা চোখ দুটো পুরো দুনিয়ার আকর্ষণ কেড়ে নিতে সক্ষম, যে আকর্ষণ থেকে আজ বাদ যায়নি স্বয়ং টমেটো প্রিন্স অ্যালেক্সও। আচমকা দরজা ঠেলে এতগুলো মাফিয়াকে একসঙ্গে দেখতে পেয়ে ভয় আর চকিতে কয়েক মুহূর্তের জন্য হৃৎপিণ্ডের কার্যক্রম বন্ধ হয়ে যায় ঈশানীর। কিছুক্ষণের জন্য যেন নড়াচড়া করতেই ভুলে যায় মেয়েটা। পরক্ষণে এরিসের তীক্ষ্ণ দৃষ্টি লক্ষ্য করে কোনো কিছু না বলেই আবারও পিছন ঘুরে চোখ মুখ খিচে দৌড়ে অফিস রুম থেকে বেরিয়ে যায় মেয়েটা। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বৃষ্টি শেষে শীতল হাওয়ার মতোই বুক ছিঁড়ে ভেতরে প্রবেশ করে আবারও ঝড়ের বেগে অকস্মাৎ হাওয়ায় মিলিয়ে গেল মেয়েটা। এরিস ভ্রু কুচকে থমথমে মুখে চেয়ে চেয়ে দেখল শুধু। ওদিকে ইস্যুকে দেখা মাত্রই অ্যালেক্স উত্তেজিত হয়ে তুষারকে শোধালো, ওয়াও, কোথায় পেয়েছো একে? পুরোই ভীত হরিণ, আর চোখগুলো দেখলে উফস। এরিসের ঘোর কাটে অ্যালেক্সের কথায়। ওর চোখে মুখে উচ্ছ্বাসের জোয়ার। তা দেখে এরিস বলে, আমার পেন্ট হাউসের যে কোনো জিনিস থেকে নিজের নজরটা সামলে রাখার অভ্যাস করো অ্যালেক্স। এখানকার সব কিছুই ভীষণ দামি। উচ্ছ্বাসের জোয়ার কমে না অ্যালেক্সের কণ্ঠে। ও কি ভেবে যেন হুট করেই মেঘনা চাইতে জলের মতো একটা দারুণ প্রস্তাব দিয়ে বসে তুষারের কাছে। এরিসকে শুনিয়ে শুনিয়ে অ্যালেক্স বলে, রিক্ষা এই মুহূর্তে যেটার জন্য মুখিয়ে আছে, ইভেন যার জন্য ও মিশন পর্যন্ত রেডি করতে চাইছে, সেটা হাতে পাওয়া কিন্তু খুব সহজ। মানে? অ্যালেক্সের কথায় ভ্রু কুচকালো ইরিশ। অ্যালেক্স পুনরায় শয়তানি হাসি হেসে বলল, রক্তহীরক, তুমি যেমন এই অমূল্য পাথরটি নিজের বানাতে চাইছো, তেমনই এর বিনিময়ে ড্যানিয়েলও কিছু চাই। আমি জানি আপনি আকার ইঙ্গিতে মেয়েটার কথা বলছেন, কিন্তু একটা মেয়ের বিনিময়ে ড্যানিয়েল কেন আমাদের ব্লাড ডায়মন্ড দিতে যাবে? বিকজ হি ইজ এ ওয়েমেন হ্যান্টার। মেয়েদের প্রতি ওর আলাদা আসক্তি রয়েছে। গার্লফ্রেন্ড ববিকে হারানোর পরে বলতে পারো সাইকোপ্যাথে পরিণত হয়েছে। আই থিঙ্ক এরকম একটা সুন্দরী ভার্জিন মেয়ের জন্য ব্লাড ডায়মন্ড দিয়ে দিতে দুইবার ভাববে না ড্যানিয়েল। কিছু একটা ভেবে লম্বা শ্বাস নিল ইরিশ। ভেতরে কিছুটা বাতাস টেনে নিয়ে বলল, সবই বুঝলাম, কিন্তু তুমি অত শিওর কিভাবে হলে? ড্যানিয়েল আমার মিত্র। তুমি চাইলে আমি নিজ দায়িত্বে সেই ডিলটা হ্যান্ডেল করতে পারি রিক্ষা। এরিশ আর কিছুই বলে না। অ্যালেক্সের জ্বলন্ত কুটিল চোখ আর বাঁকা হাসির দিকে তাকিয়ে ওয়াইনের গ্লাসে সিপ নেয় নির্লিপ্তে। সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ। বাইরে অবিরত তুষারপাত হচ্ছে। পেঁজা তুলোর মতন ঠান্ডা বরফ কুচি জমে একেবারে সাদা হয়ে আছে দৃশ্যপট। ফ্রন্ট ইয়ার ছাড়িয়ে চোখের সামনে পুরো জঙ্গলটাই যেন আস্ত এক বরফ খণ্ডে পরিণত হয়েছে। দেখলেই কেমন যেন চোখ জুড়িয়ে আসে। ঝুলন্ত বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বাইরের তুষারপাতের দৃশ্য একমনে উপভোগ করছে ঈশানী। ঠিক এমন সময় দুমগ ধোঁয়া ওঠা কফি নিয়ে ওর পাশ ঘেঁষে দাঁড়ায় ফ্লোরা। ঈশানীর শরীরে গরম কাপড় নেই, কোনো মতে একটা চাদর নিয়ে নিজের শরীর আবৃত করে রেখেছে শুধু। অবশ্য ভেতরের দিকে ঠান্ডা অনুভব করা যায় না তেমন। না তো সেরকম হলে ঠান্ডায় জমে যেত এতদিনে, ভূত হয়ে যেত ইস্যু। তবে বারান্দার এখানে ভালোই শীত লাগছে। ফ্লোরা এসে ঈশানীর এক হাতে কফির মগ ধরিয়ে দিয়ে অন্য হাতটা নিজের সোয়েটারের পকেটে পুরে দিয়ে মিষ্টি হেসে বলে, কফিটা পান করো, আরাম পাবে। বিপরীতে ফ্লোরাকে আন্তরিকতা মাখা এক চিলতে হাসি ফেরত দেয় ঈশানী।
অতঃপর কফি খেতে খেতে নিচে তাকাতেই ও দেখল এই তীব্র ঠান্ডায় স্নোফলের মাঝে তাড়াহুড়ো পায়ে পার্কিং লটের দিকে এগিয়ে যাচ্ছে কেউ একজন। পরনে তার মোটা উলের তৈরি ওভারকোট, সেই সাথে কালো গ্লাভস। ঈশানী লোকটাকে দেখে ফ্লোরাকে শুধালো। কে উনি? ফ্লোরা নিচের দিকে উকি ঝুঁকি দিয়ে লোকটাকে ভালো মতো পরখ করে জবাব দিল। টমেটো প্রিন্স। টমেটো প্রিন্স? উল্টো প্রশ্ন ছুড়ে ভ্রু কুচকালো ঈশানী। ফ্লোরা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, কান্ট্রি সাইডে ওনার দাদার আমলের একটা টমেটো সসের ফ্যাক্টরি রয়েছে, ওই জন্যই ওনাকে সবাই টমেটো প্রিন্স নামেই চেনে। ঈশানী একটু ভেবে ঠোঁট উল্টে শুধালো। তার মানে তো উনি একজন ভালো লোক। তাহলে উনি এই মাফিয়া হাউসে কি করছেন? ঈশানীর সরলতায় খানিকক্ষণ হাসল ফ্লোরা, অতঃপর ধাতস্থ কণ্ঠে বলল, এখানে যে আসে সেই কোনো না কোনো মোস্ট ওয়ান্টেড টেররিস্ট ইস্যু। উনি হলেন টমেটো প্রিন্স আলেকজান্ড্রিও, রাশিয়ার নাম্বার 1 ড্রাগ ডিলার। মজার বিষয় হলো ওনার টমেটো ফ্যাক্টরিতে টমেটো সস নয়, বরং ড্রাগ উৎপন্ন হয়। ড্রাগ পাচারের সূত্র ধরেই মূলত এরিসের মতো বাঘা বাঘা মাফিয়া বসের সাথে ওঠা বসা রয়েছে ওনার। উনি দেখতে বেশ হাসি খুশি চঞ্চল হলেও ভেতরে ভেতরে ওনার মধ্যে হায়নার বসবাস। ফ্লোরার কথাগুলো শুনে বিস্ময়ে হতবিহ্বল ঈশানী। কত সহজেই না এদের মতো জানোয়ারদের বর্ণনা দিয়ে দেয় ফ্লোরা। শুনে মনে হয় এগুলো যেন কোনো বৈধ পেশা। অবশ্য ফ্লোরাকে দোষ দিয়ে লাভ নেই, রাশিয়া দেশটাই এমন। পৃথিবীর অধিকাংশ মাফিয়া গ্যাং এরই মূল ঘাঁটি এই দেশে অবস্থিত। পেরিয়ে গিয়েছে আরও 3 দিন। আজ আর সকাল সকাল তুষার পড়ছে না, বরং ঘন কুয়াশার আড়াল থেকে উকি দিয়েছে এক ফালি সোনালি সূর্যকিরণ। মৃদু আজের ঝুরঝুরে রোদে বেশ চনমনে লাগছে চারিদিক। পেন্ট হাউসের চারিদিকে জমে থাকা বরফের আস্তর গলতে শুরু করেছে ধীরে ধীরে। ফ্রন্টিয়ার্ডে কৃত্রিম উপায়ে বড় করা সৌন্দর্যবর্ধক ঘাসগুলোতে শিশিরের ছড়াছড়ি, সব মিলিয়ে সুন্দর এক প্রাণোচ্ছল সকাল। তবে ঈশানীর জন্য আজ সকালটা হতে চলেছে সবচেয়ে অভিশপ্ত আর বিষাদময়, কারণ এরই সিদ্ধান্ত নিয়েছে ব্লাড ডায়মন্ডের বিনিময়ে ঈশানীকে ড্যানিয়েলের ক্লাবে পাঠিয়ে দেবে। ব্লাড ডায়মন্ড এরিসের বহু বছরের স্বপ্ন, অবসেশন বলা চলে। ওই পাথরের বিশেষত্ব আর মূল্য দুটোই আকাশচুম্বী। তার চেয়েও বড় কথা, মাফিয়া জগতে রাজ করতে হলে পৃথিবী বিখ্যাত এই ব্লাড ডায়মন্ড তো এরিসের কুক্ষিগত করতেই হবে। তাছাড়া ড্যানিয়েল হ্যারিসন আপোষে রাজি হয়েছে। এই রকম শান্তি চুক্তি কেই বা হাতছাড়া করে। তার জের ধরেই ইতিমধ্যে অ্যালেক্সের তত্ত্বাবধানে ড্যানিয়েলের কিছু বিশ্বস্ত গার্ডসরা এসেছে ঈশানীকে তুলে নিয়ে যেতে। ঈশানী তখন সবে সবে পাউরুটিতে একটা কামড় বসিয়েছে মাত্র। ঠিক তখনই গার্ডসরা হন হনিয়ে ভেতরে প্রবেশ করে ঈশানীকে জোর জবরদস্তি করতে শুরু করে। প্রথমে বুঝতে না পারলেও পরক্ষণেই ঈশু ঠিকই বুঝতে পারে যে এরিস ঈশানীকে কোথাও পাঠিয়ে দিচ্ছে। যখনই ব্যাপারটা ঈশানীর বোধগম্য হলো, সঙ্গে সঙ্গে যেন পুরো আকাশ ভেঙে পড়লো ঈশানীর মাথার উপর। ঈশানী তৎক্ষণাৎ বাইরে না যাওয়ার জন্য কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়লো কিচেন কাউন্টারের পেছনে। গার্ডসরা সেখানে থেকে দুবাহু শক্ত করে চেপে ধরে টেনে হিঁচড়ে বের করে আনে ঈশানীকে। অতিরিক্ত টানা হ্যাচড়ার ফলস্বরূপ ওর পরনের ফিনফিনে সফেদ গাউনটা ছিঁড়ে যায় পায়ের কাছ থেকে। শরীরটা ব্যথা দিয়ে ভরে গিয়েছে, অথচ ঈশানীর তাতে বিন্দু মাত্র নজর নেই। ও বারবার নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে। এক পর্যায়ে যখন জোর জবরদস্তির আর কোনো শক্তি অবশিষ্ট থাকে না ওর মাঝে, তখনই চিৎকার করে কেঁদে ওঠে ঈশানী। বারবার মিনতি করতে থাকে ওই নিষ্ঠুর গার্লসগুলোর কাছে, আমায় ছেড়ে দাও, আমি কোথাও যেতে চাই না। মরে গেলেও আমি ওই জায়গাতে যাব না, কিছুতেই না। এতক্ষণ যাবৎ ফ্রন্টিয়ারতে দাঁড়িয়ে তুষারের সঙ্গে কিছু একটা নিয়ে আলাপ করছিল এরিস। হুট করেই পেন্ট হাউসের ভেতর থেকে আসা ঈশানীর আকস্মিক চিৎকারে মস্তিষ্ক সজাগ হয়ে উঠল ওর। বারবার একই গলার চিৎকার, কান্না, মিনতি ভেসে আসছে ভেতর থেকে। এরিস নিজের বাজ পাখির মতন তীক্ষ্ণ দৃষ্টি ভেতরে নিক্ষিপ্ত করে তুষারকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ড্যানিয়েলের লোকেরা ওকে নিয়ে আসতে ভেতরে গিয়েছে।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। জবাব দেয় তুষার। এরিশার বিপরীতে কিছু বলে না। তুষার শুধু লক্ষ্য করে মুহূর্তেই এরিসের স্বাভাবিক মুখভঙ্গিমা কঠিন রূপ ধারণ করেছে। ও হাত দুটো মুঠিবদ্ধ করে ঈশানীর চিৎকার না শোনার চেষ্টা করছে। একটু পরেই গার্ডসরা টেনে হিচড়ে পেইন্ট হাউস থেকে বের করে নিয়ে এলো ঈশানীকে। প্রচণ্ড ধস্তাধস্তির ফলে ওর সফেদ গাউনটা ময়লায় ভরে গিয়েছে। জায়গায় জায়গায় ছিঁড়ে পায়ের কোমল অংশ বেরিয়ে এসেছে চোখের সামনে। তবুও নিজেকে ছাড়াতে মরিয়া ঈশানী। ওকে যখন লন থেকে টেনে হিচড়ে ফ্রন্ট ইয়ার্ডে নিয়ে আসা হলো, তখনই এরিশকে দেখতে পায় ঈশানী। ওকে দেখা মাত্রই চিৎকার করে কেঁদে ওঠে মেয়েটা। সেদিনের মতোই কাঁদতে কাঁদতে কাকুতি মিনতি করে বলে, আমি যেতে চাই না অরণ্য, আমি ওখানে কিছুতেই যাব না। ওই জায়গাটা অপবিত্র। আপনি আমাকে ওখানে পাঠাতে পারেন না? ভীষণ পাপ হবে, অন্যায় হবে। দয়া করে ওদের আটকান। আপনি তো সব পারেন, তাহলে বাঁচাচ্ছেন না কেন আমায়? কেন যেতে দিচ্ছেন না আমাকে? আপনি ভালো করে জানেন ওখানে গেলে মরে যাব, আমি সত্যি মরে যাব। কথা বলতে বলতে এক পর্যায়ে ভেজা ঘাসের আস্তর আর ছেঁড়া গাউনে পা বেঁধে এরিসের পায়ের সামনে হুমড়ি খেয়ে পড়ে ঈশানী। যখন মাথা তুলে দেখতে পায় এটা এরিস, সঙ্গে সঙ্গে ওর পা দুটো আঁকড়ে ধরে ইস্যু। ভীষণ অসহায় কণ্ঠে অনুনয় করে বলে, দয়া করুন, এটা হতে দেবেন না। আমি সারা জীবন আপনার এই কালো দুনিয়ায় আটকে থাকতে রাজি আছি, তবুও বাঁচান আমায়। আপনি যা বলবেন তাই শুনবো, কখনো কোনো কৈফিয়ত চাইবো না। তবুও ওদের আটকান, একবার বাধা দিন। আমি যেতে চাই না ওখানে, ওখানে যেতে চাই না। ওই নোংরা মানুষদের একজন হতে চাই না আমি। ঈশানী বলেই যাচ্ছিল যতক্ষণ না গার্ডরা পুনরায় ওকে টেনে হিঁচড়ে গাড়ির কাছে নিয়ে যেতে শুরু করে। এরিস এখনও নিষ্প্রভ চোখে কান্নারত ঈশানীর মুখের দিকে চেয়ে আছে, যে পেছনে ঘুরে ওর দিকে নিজের হাতটা বাড়িয়ে রেখেছে। এরিস জানে না এই মেয়েটা কেন সবসময় বিপদের মুখে ওর দিকেই হাত বাড়িয়ে দেয়। মেয়েটা কি বোঝে না এরিস যে একটা হার্টলেস? কিন্তু এই মুহূর্তে যে ওই অশ্রু ভেজা নীল চোখগুলো আরও একবার আগুন ধরিয়ে দিয়েছে এরিসের বুকের পেশিতে। হুট করেই ওর পাপি মনটা পাপের ভয়ে ততস্থ হয়ে উঠেছে। কেন যেন ভেতর থেকে উগরে বেরিয়ে আসতে চাইছে নিজের রাগী সত্তাটা। বারবার ভেতর থেকে ধাক্কা অনুভব করছে। ভেতরের সত্তাটা মানতে চাইছে না বাস্তবতা। এরিসের মন ডেস্টিনি ফেস্টিনির ঊর্ধ্বে গিয়ে বলছে, ঈশানী সত্যিই পবিত্র, ভীষণ পবিত্র। বসন্তের সত্য ফোটা চেরি ব্লসমসের মতোই শুভ্রতা তার সর্বাঙ্গে। ব্লাড ডায়মন্ডের চেয়েও বহুগুণ মূল্যবান তার এই পবিত্র সত্তা, তার এই সরলতা। এই মেয়েটাকে পাপ ছুঁতে পারে না, অসম্ভব। এরিস সেটা কিছুতেই হতে দিতে পারে না, কিছুতেই না। মনের ভাবনাকে কোনো অবস্থাতেই দূরে ঠেলে দিতে পারছে না ইরিশ। এই মুহূর্তে ওই মহাসমুদ্রের মতো টলটলে অশ্রু ভেজা স্নিগ্ধ নীল চোখ জোড়ার তুলনায় শুধু ব্লাড ডায়মন্ড কেন, পুরো দুনিয়াটাই তুচ্ছ ঠেকছে ইরিশের নিকট। ওদিকে গাড়িতে ওঠার আগ মুহূর্তেও ইরিশের দিকে হাত বাড়িয়ে কাঁদছে ঈশানী। ওর আকুতি ভরা চোখ জোড়া প্রতি মুহূর্তে নিঃশ্বাস আটকে দিচ্ছে ইরিশের। ঈশানী কিছুতেই গাড়িতে উঠছে না দেখে এক পর্যায়ে রেগে মেগে হাতের রিভলভার দিয়ে ওর মাথায় আঘাত করে বসে একটা গার্ড। সঙ্গে সঙ্গে কপাল কেটে রক্ত বেরিয়ে আসে ইস্যুর। ঈশানীর কপাল চুয়ে রক্ত গড়িয়ে পড়ছে তা দেখা মাত্রই কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে ওই গার্ডের মাথায় রিভলভার তাক করলো এরিস। মুহূর্তেই পুরো ক্লাইম্যাক্স বদলে দিয়ে আগুন ঝরা তেজি কণ্ঠে গর্জে উঠে বলল, এই ডোন্ট ডেয়ার টু হার্ট হার। এরিসের কর্মকাণ্ডে মুহূর্তেই অবাকের শব্দ আসমানে পৌঁছে গেল আশেপাশে থাকা প্রত্যেকে। পেছন থেকে তুষার ডেকে উঠল ওর নাম ধরে। অ্যারিশ কি করছেন? এই মুহূর্তে কারো কথায় ভ্রুক্ষেপ নেই এরিসের। ও ফ্লোরাকে ডেকে পাঠিয়ে আদেশ করে বলল, ওকে ভিতরে নিয়ে যাও ফ্লোরা।
এতক্ষণ যাবৎ এক কোণে দাঁড়িয়ে কান্নাকাটি করা ফ্লোরাও এবার স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ছুটে এসে একটা চাদরে মুড়িয়ে দ্রুত ভেতরে নিয়ে যায় ইস্যুকে। এর কিছুক্ষণ বাদে বড় বড় পা ফেলে এরিসও পা বাড়ায় ভেতরের দিকে। পেছন থেকে উদ্বিগ্ন কণ্ঠে তুষার ডেকে শুধায়, এটা কি করলেন আরিশ? এর ফল কি হবে ভেবেছেন একবারও? ইরিশ থামল না। তুষারের কোনো কথার জবাব দেওয়ার প্রয়োজন বোধ না করেই হন হনিয়ে চলে গেল পেন্ট হাউসের ভেতরে। ঘড়ির কাঁটায় দুবার ঢং করে ঘন্টা বাজিয়ে মাত্রই জানান দিল রাতের প্রহর গিয়ে দুটোতে ঠেকেছে। সন্ধ্যা হতে না হতেই প্রকৃতি তার চিরাচরিত রূপে ফিরে এসেছে। খোলা আকাশ থেকে ধূত্র ফুলের ন্যায় অবিরত ঝরে পড়ছে শুভ্র তুষারের কুচি। মধ্যরাতের হিমেল হাওয়ায় সেই পেঁজা তুলোর মতন কোমল তুষারের বহর উড়ে এসে ঠাঁই জমিয়েছে ছাদ বারান্দার কাঁচের দেওয়ালে। জঙ্গলের মাঝে অবস্থিত 10 তলা ভবনের উপর ইরিশের সেই বিশাল বহুল ডুপ্লেক্স পেন্ট হাউসটি বছরের বেশিরভাগ সময়ই তুষারে ঢাকা পড়ে থাকে। স্টাফরা যদিও পরিষ্কার পরিচ্ছন্নতায় সর্বক্ষণ তৎপর, তবে বহমান প্রকৃতি কি আর এত কিছু মেনে চলে? সে তো বয়ে চলে তার আপন নিয়মে। অথচ এত তুষারপাতের মাঝেও ছাদ বারান্দার কাউচে গা এলিয়ে দিয়ে বসে সেই সন্ধ্যা থেকে এক নাগারে ড্রিঙ্ক করছে এরিশ। ওর পাশে অবস্থিত তাপমাত্রা নিয়ন্ত্রক ফায়ার প্লেসের আগুন নিভে কখন যে কাঠ কয়লাগুলো তুষার জমে বরফ খণ্ডে পরিণত হয়েছে সেসব নজর নেই এরিশের। ওর এখন নিজের উপর চিন্তা, নিজের নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ড নিয়ে। এই প্রথম নিজের কঠোর সিদ্ধান্ত, নিজের এক কথা থেকে সরে এসে কোনো কাজ করলো ইরিশ ইউভান, তাও কিনা একটা মেয়েকে বাঁচানোর জন্য। ব্যাপারটাতে ভীষণ বিব্রত ইরিশ। ওর বরফ খণ্ডের ন্যায় কঠিন হৃদয়টা কিছুই অনুভব করে না ঈশানী নামক মেয়েটার জন্য। তবুও মেয়েটাকে বাঁচাতে এভাবে কন্ট্রোললেস হয়ে পড়ল ইরিশ। সকালের সেই মুহূর্তটার কথা ভাবতে গেলে এখনও তার নিজেকে বিশ্বাস করে উঠতে পারে না ও। এই মুহূর্তে ব্লাড ডায়মন্ডটা দূরে থাক, ইস্যুর কান্নার কাছে পুরো দুনিয়াটাই তুচ্ছ মনে হচ্ছিল ইরিশের। ঈশানী অসহায় অপারক কান্না দেখে অযাচিত মন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতোই চড়াত ফুঁসে উঠল যেন। আর ইরিশের ইচ্ছে করলো ওকে কাঁদানোর বিনিময়ে পুরো দুনিয়া ধ্বংস করে দিতে। এবং ও করলেও সেটাই। যে গার্ডটা ইস্যুকে আঘাত করেছে তাকে মেরে ডেড বডি সমেত পাঠিয়ে দিয়েছে ড্যানিয়েলের নিকট। কিন্তু কেন? এমনটা তো হওয়ার কথা ছিল না কোনো কালই। আর ঈশানী সেই বা কেন বারবার চরম বিপদের মুখে ইরিশের দিকেই হাত বাড়িয়ে দেয়? কেন চায় ইরিশ তাকে বাঁচাক? ইরিশ তো কারো রক্ষা কবচ নয়। ইরিশের সঙ্গে তো কেবল কঠোর শব্দগুলোই যায়, আর তা হলো ভক্ষক, হিংস্র, হার্টলেস, ব্লাডি বিস্ট। তাহলে কি চাই মেয়েটা? ইরিশকে কন্ট্রোল করতে? ইরিশ ইউভানকে? অসম্ভব। কথাটা উচ্চারণ করে হকচকিয়ে উঠল ইরিশ। মনে মনে ভাবল, একটা মেয়ের জন্য আমার সিদ্ধান্ত বদলাতে পারে না, কিছুতেই না। তৎক্ষণাৎ বক্ষ গহ্বরের এক কোণে গেড়ে বসে থাকা অতি সাধারণ মনটা বলল, কেবল ওর পবিত্র সত্তাটাকে রক্ষা করার জন্যই তো আজ সকালে নিজের এত বড় সিদ্ধান্তটা মুহূর্তেই বদলে ফেললি। ভুলে গেলি মহামূল্যবান ব্লাড ডায়মন্ডের কথা। এর পরিণতি কী হবে সেটা একবারও ভাবার প্রয়োজন বোধ করলি না। ড্যানিয়েলের মতো ওয়েমেন হান্টার সব কিছু এত সহজে ছেড়ে দেবে ভেবেছিস? এবার নিশ্চয়ই দ্বিগুণ প্রতিশোধ পরায়ণ হয়ে ফিরে আসবে সে। ওদিকে হৃদয়ের সর্বস্ব জুড়ে বিচরণ করতে থাকা হিংস্র পৈশাচিক মনটা সে কথা সঙ্গে সঙ্গে অগ্রাহ্য করে বলল, দিস ইজ এরিশ ইউভান। এরিশ কাউকে ভয় পায় না, আর ওর মতো তুচ্ছ একটা মেয়ে আমাকে কন্ট্রোল করতে এলে ওর জীবন এখানে নরক বানায় ছেড়ে দিব আমি। ভেঙে ফেলবো ওর এই ফাকিং সরলতার সত্তা। অন্য মনটা তির্যক হেসে বলল, এটা সরল বলেই তুই সেটা করতে পারবি না, যেমনটা আজও করতে পারিসনি। ওর ওই অসহায় সরলতায় ঘেরা ঠান্ডা সমুদ্র জলের ন্যায় নীল চোখ। এখানে কিছু তো একটা আছে যেটা তোর মতো হৃদয়হীন ব্লাডি বেস্টকেও এক নিমিষে বশ করে ফেলতে সক্ষম।
মনের কথায় বিরক্ত হয় ইরিশ। মুহূর্তেই মুখের আদল বদলে গিয়ে চোয়াল শক্ত হয়ে ওঠে ওর। নিজের অজান্তেই হাত মুঠিবদ্ধ করে কাউচের হাতায় সজোরে ঘুষি মেরে বিড়বিড় করে বজ্র কণ্ঠে বলে ওঠে, আমার মন মস্তিষ্কের নিয়ন্ত্রক শুধুমাত্র আমি, এই এরিশ ইউভান, লিডার অফ পাইথন প্যারাডাইস। এখানে সরলতার কোনো স্থান নেই, কোনো স্থান নাই। কণ্ঠে আরও খানিকটা দৃঢ়তা টানে ইরিশ। যে করি হোক মেয়েটাকে মস্তিষ্ক থেকে তাড়াতে হবে। কাকে তাড়াতে হবে? পেছনে থেকে ভেসে আসা গমগমে পুরুষালী কণ্ঠস্বরের আওয়াজে বাস্তবতায় ফিরে এলো ইরিশ। অতঃপর সামান্য ঘাড় কাত করে তুষারের উপস্থিতি নিশ্চিত করে আগের ন্যায় গা এলিয়ে দেয় কাউচ ছেড়ে। ড্রিঙ্ক করেছেন আমাকে ছাড়াই? কথা বলতে বলতে এরিসের নিকট এগিয়ে আসে তুষার। অপর পাশ থেকে এরিসের কোনরূপ প্রতিক্রিয়া না পেয়ে ও পুনরায় বলে, বাইরে বৃষ্টির মতো তুষার পড়ছে, অথচ আপনি গামছেন। নিশ্চয়ই অনেক বেশি ড্র্যাঙ্ক হয়ে আছেন। কথাগুলো কি এখন বলবো নাকি সকালে? যা বলতে এসেছো বলো, আমি শুনছি। তুষারের কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই আদেশ করে ইরিশ। তুষার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, আপনি আজ ড্যানিয়েলের একজন গার্ডকে মেরে ফেলেছেন। এর আগেও তার গার্লফ্রেন্ডকে। আবারও মাঝপথে তুষারকে থামিয়ে দিয়ে ইরিশ বলে, কি বলতে চাইছো সেটা সোজা সাপটা বলো। আই থিঙ্ক খুব শীঘ্রই ড্যানিয়েল আমাদের উপর অ্যাটাক করতে পারে। এখন তো ব্লাড ডায়মন্ডও আমাদের হাত ছাড়া। তাছাড়া তুমি ভালো করেই জানো তুষার, যে কোনো মূল্যেই ব্লাড ডায়মন্ড আমি নিজেই করেই ছাড়বো। আর আমিও জানি ব্লাড ডায়মন্ড নিয়ে মোটেই চিন্তিত নও তুমি। তাই এই মুহূর্তে এক্স্যাক্ট কী নিয়ে চিন্তিত সেটা বলে ফেলো। এরিসের সঙ্গে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা মানে নিজের কথার ফাঁদে নিজেই গোলক ধাঁধার মতন ফেঁসে যাওয়া। তা আন্দাজ করতে পেরেই ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল তুষার। অতঃপর ধাতস্থ কণ্ঠে বলল, আমার মনে হচ্ছে এবার আর ড্যানিয়েল আপনাকে টার্গেট করবে না, আর না তো পাইথন প্যারাডাইসে কোনো স্পাই ঢোকাবে। এবার ড্যানিয়েলের টার্গেট হবে অন্য কেউ। কার কথা বলছো? এরিসের চোখে উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। তুষার শটান দাঁড়িয়ে কিঞ্চিত ঠোঁট কামড়ে বলে ওঠে, আমি যদি ভুল না করি এবার ড্যানিয়েল টার্গেট হবে ঈশানী টুজ কর্নিয়া। আপনি আজ ওভার রিয়েক্ট করেছেন আরিশ। নিজের চুক্তি নিজেই ভঙ্গ করেছেন, নিজের তৈরি করা শর্ত নিজের হাতে খণ্ডন করছেন। আজ আপনি সত্যিই একজনকে সেকেন্ড চান্স দিয়ে ফেলেছেন। এমনকি মেয়েটাকে আঘাত করার অপরাধে গার্ডটাকে মেরে পর্যন্ত ফেলেছেন। আপনার কি মনে হয় এটা ওভার রিয়াক্ট নয়? তুষারের কথা শুনে পা তুলে আরাম করে বসল ইরিশ। অতঃপর তুষারকে সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করে ধারালো কণ্ঠে শুধালো, তুমি আমার দিকে আঙুল তুলছো তুষার? তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেলল তুষার। এরিশকে কুর্নিশ করে সম্মান জানিয়ে বলল, মাফ করবেন, সেই সাহস কিংবা শক্তি কোনোটাই নেই আমার হ্যারিস। কিন্তু আমি ধারণা করছি ব্লাড ডায়মন্ডকে পায়ে ঠেলে দিয়ে যে মেয়েকে আপনি বাঁচিয়েছেন, ড্যানিয়েল এত সহজে তার উপর থেকে কিছুতেই গিভ আপ করবে না। তুষারের কথা শুনে এদিক ওদিক ঘাড় ঘোরালো এরিশ। অতঃপর জিভ দিয়ে গাল ঠেলে নির্বিকার গলায় বলল, আমি এতটাও কাঁচা খেলারি নই তুষার। আমার দু চোখের সামনে দিয়ে আমার কোনো জিনিসকে ছিনিয়ে নিয়ে যাওয়া এগুলো মুখের কোনো কথা নয়। মনে মনে বলল, আমার জিনিসের দিকে হাত বাড়ানোর স্পর্ধা দেখলে ড্যানিয়েলের মাফিয়া সাম্রাজ্য এক থাবায় ধুলোয় মিশিয়ে দেব আমি। ব্র্যাফটার স্মরণে রাশিয়ার বাইরে গুরুত্বপূর্ণ কাজে গিয়েছে এরিশ। গত 15 দিন ধরেই পেইন্ট হাউসে নেই সে। এরিশ না থাকার দরুন পুরো পেইন্ট হাউসে সর্বক্ষণ শান্তি বিরাজমান। অন্তত ঈশানীর তো সেটাই মনে হয়। যেই আকাশচুম্বী পেইন্ট হাউসের বন্দি জীবনটা খুব শান্তিতে উপভোগ করছে তেমন কিছুই নয়, কিন্তু ওর কাছে এরিশ মানেই অত্যাচারী হৃদয়হীন এক জানোয়ার, যে আশেপাশে থাকলেও ঘৃণায় রি রি করে ওঠে ওর শরীর মন সব কিছু। এরিশ যতক্ষণ পেইন্ট হাউসে অবস্থান করে সেই সময়টুকু পর্যন্ত ভয়ে কুঁকড়ে থাকে মেয়েটা। ওর ভয় হয় কখন আবার এরিশ রেগে গিয়ে শাস্তিস্বরূপ ওকে জোর জবরদস্তি করে কোনো মাফিয়া ক্লাবে পাঠিয়ে দেয়। ঈশানী সারা জীবন বন্দী হয়ে থাকতে রাজি, তবে কখনোই ওই নোংরা ক্লাবের
পূর্ণ হতে রাজি নয়, যায় দ্বিগুণ হারে। তখন একা এক কামরা শুয়ে নিজের বন্দি জীবনের প্রহর গুনতে গুনতে নীরব কান্নায় ভিজে ওঠে ঈশ্বর নীলাম্বর চোখের কোটরার রাতগুলো হয় তার নিদ্রাহীন। নিদ্রাহীন রাতে ভবঘুরে ঈশানী কাঁচা হাতে চিরকুট লেখে, আপন মনের অপারগ ইচ্ছেগুলো গুটি গুটি অক্ষরে টুকে রাখে সাদা কাগজের সূক্ষ্ম ভাঁজে। ঈশানী এখনও স্বপ্ন দেখে ও বাড়ি ফিরবে, কোনো না কোনো দিন এখান থেকে পালিয়ে গিয়ে আবারও নিজের দেশে বাড়ি জমাবেও। নিজ বাড়িতে গিয়ে দক্ষিণ থেকে ভেসে আসা উত্তাল সমুদ্রের গর্জন শুনতে শুনতে আবারও শান্তির ঘুম ঘুমাবে। কিন্তু এরিশ ইভান কি তা হতে দেবে আদৌ? সে যে নিষ্ঠুর হৃদয়হীন মানব, তার সিদ্ধান্ত নড়চড় করার সাধ্য কি আর ঈশানীর মতো একরত্তি মেয়ের আছে? এভাবেই আকাশ পাতাল ভাবতে ভাবতে প্রতিবারই শেষ রাতে চোখ লেগে আসে ঈশ্বর। না চাইতেও অবচেতন মন হারিয়ে যায় ঘুমের অতল গহ্বরে। আজকাল ঈশানী আর ফ্লোরা প্রায়শই রক পেপার সিজার খেলে বিভিন্ন সিদ্ধান্ত নেয়। মূলত ঈশানীর কাছে সম্পূর্ণ নতুন এই খেলাটা ওর সমস্ত আকর্ষণ কেড়ে নিয়েছে। প্রথম প্রথম ফ্লোরা সব কাজের ক্ষেত্রেই রক পেপার নিয়ে সিদ্ধান্ত নিত, যা দেখে এখন ঈশানীও ওকে অনুসরণ করে। উঠতে বসতে খেতে ঘুমাতে যখন তখন এই রক পেপারের হাড্ডাহাড্ডি লড়াই চলে ওদের মাঝে। এই খেলা দিয়ে বড় বড় যুদ্ধের মতো কাজকেও পানির মতন সহজ বানিয়ে দেয় ফ্লোরা। মেয়েটার কাছে মন ভালো করার জাদু আছে মনে হয়। সে যাই হোক, এই মুহূর্তে ফ্লোরার সঙ্গে রক পেপারে হেরে গিয়ে মহা বিপদে পড়েছে ঈশানী। শর্ত ছিল যে হারবে সে কোনো একটা পারফর্ম করে দেখাবে। ঈশানী ভেবেছিল এই সুযোগে ফ্লোরাকে দিয়ে একটু বেলি ড্যান্স করানো যাবে, কিন্তু বিধিবাম প্রতিবারের মতোই ফেঁসে গেল ও নিজে। এর জন্যই বোধহয় জিসান আমাকে বোকা বলতো, সবসময় নিজের কর্মেই ফেসে যাই আমি। মুখ টিপে বিড়বিড়ালো ঈশানী। কাউচের গায়ে হেলান দিয়ে মেঝেতে বসে আছে ফ্লোরা। ঈশানীকে এভাবে হাঁসফাঁস করতে দেখে ও চট করেই বলল, একটু নেচে দেখাও তুই ইস্যু। তৎক্ষণাৎ চোখ বড় বড় করে ফেলল ঈশানী। ফ্লোরার কথায় অসম্মতি জানিয়ে বলল, পাগল তুমি, নেচে দেখাবো, তাও আবার এইখানে? শোনো ইস্যু, শর্তই শর্ত। আজ আমি হেরে গেলেও না তুমি ছাড় দিতে না আমায়। সো এখানেই তোমাকে নাচতে হবে। তাছাড়া পেন্ট হাউসে তো আমি আর তুমি ছাড়া এই মুহূর্তে কেউই নেই। কিন্তু ঈশানী তো অন্তর্মুখী স্বভাবের। এসব কিছু যুদ্ধের মতোই কঠিন আর শত্রুর তরবারির মুখে দাঁড়িয়ে হেরে যাওয়ার মতোই কষ্টসাধ্য। ওদিকে ফ্লোরা গো ধরে বসেছে তার একটাই কথা, তুমি হেরেছো মানে তোমাকে এটাই করতে হবে। অবশেষে উপায়ান্তর না পেয়ে ভেতরে ভেতরে আত্মবিশ্বাসের পারদটাকে খানিক ঝালিয়ে নিয়ে ঠাস করে মেঝে থেকে উঠে দাঁড়ালো ঈশানী। গাড়াটার এক টানে খুলে ফেলে চুলগুলো বাঁধন হারা করে গলায় ঝুলানো ফিনফিনে শিফনের ওড়নাটা বেঁধে নিল কোমরের এক পাশে। এরপর হালকা কেশে গলাটা পরিষ্কার করে রিনরিনে মিষ্টি সুর তুলে গাইতে আরম্ভ করলো, उड़ने लगा क्यों मन बावला रे, आया कहाँ से ये हौसला रे, ओरे पिया है ओरे पिया। গানের সাথে তাল মিলিয়ে নাচের মুদ্রা অনুসরণ করছে ঈশানী। এখন আর সেই লাজুক অন্তর্মুখী ঈশানীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গানের মন মাতানো সুর, নাচের ঝংকারে পুরো পেন্ট হাউস মাতিয়ে তুলেছে মেয়েটা। এক একটা নাচের ভঙ্গিমা মুগ্ধ হয়ে দেখার মতোই সুন্দর আর মোহনীয়। হৃদয়ে তোলপাড় শুরু করে দেওয়ার মতোই অসম্ভব মোহনীয় গলার সুর। খালি গলার গানের সুরও যে এতটা আকর্ষণীয় হয় তা আগে জানা ছিল না রুশো বালিকা ফ্লোরার। গানের সুর আর নাচের ছন্দে বিমোহিত আজ রাশিয়ান পেন্ট হাউস। আজ প্রথমবারের মতো কান্না, হাহাকার, রক্ত সব কিছুকে ছাপিয়ে সরলতার সুরেলা কণ্ঠস্বর আর নৃত্যরত নুপুরের রিনঝিন আওয়াজে মুখরিত মাফিয়া বস এরিশ ইভানের কালো দুনিয়া।
টানা টানা নীল চোখের এলোমেলো চাহনি, হিমেল ঠান্ডা হাওয়ায় উঠতে থাকা রেশমের মতো খোলা চুল, নাচের তালে ঢেউ খেলানো কোমল লতানো নারী দেহের সূক্ষ্ম ভাঁজ, সবকিছুই এক নজরে দেখলে মনে হবে এ যেন শিল্পীর যত্নে আঁকা জীবন্ত কোনো শৈল্পিক চিত্রকর্ম। সেই কখন থেকে হাঁটু ভাঁজ করে তাতে চিবুক ঠেকিয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে ঈশ্বর নৃত্যে মগ্ন হয়ে আছে ফ্লোরা। তবে তার কয়েক মুহূর্ত পরেই আচমকা কিছু একটা দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে ফর্সা মুখটা চুপসে গিয়ে এইটুকুনি হয়ে যায়। হঠাৎ এহেন কাণ্ডে হকচকিয়ে যায় মেয়েটা। তাড়াহুড়োয় কী করবে বুঝতে না পেরে মুখ কাচুমাচু করে ভয়ার্থ দৃষ্টিতে এক নজর সদর দরজায় পরখ করলো ফ্লোরা। অতঃপর শুষ্ক ঢোক গিলে চোখ দিয়ে অনবরত ইস্যুকে কিছু একটা ইশারা করতে শুরু করে। কিন্তু ঈশানী তো এই মুহূর্তে নাচের ছন্দে হারিয়ে গিয়েছে ভিন্ন এক জগতে, যে জগতে নেই কোনো প্রতিহিংসার দাবানল, আর না আছে কোনো নৃশংস মাফিয়ার কালো দুনিয়া। এটা কেবল সুখ, শান্তি আর ভালোবাসায় মোড়ানো এক স্বপ্নের জগৎ, যেই জগতে ইস্যুকে সবাই ভালোবাসে, কেউ ঠকায় না। সেই ভালোবাসার পরিধি দুনিয়ার সব ভালোবাসার মাপকাঠির ঊর্ধ্বে। সত্যি যদি কেউ পুরো দুনিয়ার ঊর্ধ্বে কেউ এভাবে ভালোবাসতো, মুগ্ধ হতো ওর গভীর নীল চোখে। নিজ ভাবনায় আপন মনে হাসি ইস্যু। কল্পনার জগতে সবাই সুখী, ঈশানীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। স্বপ্নের জগতে বিচরণ করতে করতেই ঈশানী পুনরায় গাইল। গানের সাথে তাল মিলিয়ে অনবরত ঘুরছিল ঈশানী। ঘুরতে ঘুরতেই একদম হুট করে অকস্মাৎ ওর চোখ দুটো আটকে যায় সদর দরজার সামনে শটান দাঁড়িয়ে থাকা মানুষটার চোখের পাতায়। তৎক্ষণাৎ ভীষণ খেয়ে থমকে যায় ঈশানী। অবচেতন মন আর ভয়ার্থ চোখে সেদিকে চেয়ে নিজের অবস্থান থেকে 2 কদম পিছিয়ে গিয়ে শক্ত হাতে পরনের জামাটা খামচে ধরে মাথা নিচু করে নেয় ইস্যু। মাত্রই যে লোকটার সঙ্গে চোখাচোখি হলো তাকে চেনে ঈশানী। ওই পিয়ার্সিং করানো শৈল্পিক ভ্রু যুগলের সাথে এঁটে থাকা নিষ্প্রভ ধূসর বাদামি চোখজোড়া ঈশানীর ভালো করেই চেনা। যদিও বা ভালোবাসাটা ঘৃণা আর ভয়ে রূপান্তরিত হয়েছে, তবুও আজ আরও একবার কয়েক মুহূর্তের জন্য ঈশানীর নজর কেড়েছিল ইরিশের অধর তলার সেই সুন্দর কুচকুচে কালো তিলক, যা সবসময়ের মতোই তার গৌর পুরুষালী চিবুকে শুকতারার মতোই জল জল করতে থাকে। অথচ তার চোখ দুটো ছিল অনুভূতিহীন, শূন্য। সে চোখে মায়ার জোয়ার নয়, বরং আক্রোশের দাবানল দেখতে পায় ঈশানী। আজকাল এরিসের চোখ দুটো দেখেই তার ভয়ে অন্তরাত্মা কেঁপে ওঠে ঈশানীর। আজ প্রায় 15 দিন বাদে বিনা নোটিসে আমেরিকা থেকে রাশিয়া ফিরেছে এরিস। ওকে বড্ড ক্লান্ত আর নির্ঘুম দেখাচ্ছিল। একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যেই সন্ধ্যা নাগাদ পেন্ট হাউসে ফিরেছিল সে। এরিস সচরাচর কাউকে জানিয়ে ফেরে না, আজকেও তেমনটাই হয়েছিল। এলিভেটর থেকে বেরিয়ে মেইন ডোরের পাসওয়ার্ড খুলে কখন যে লাউঞ্জে ঢুকে গিয়েছে তার বোধগম্য হয়নি কারোর। ওদিকে ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নৃত্যরত ইস্যুকে দেখে কখন যে নিজের অজান্তেই দাঁড়িয়ে পড়েছে তা স্বয়ং এরিসেরও অজানা। সে কখন থেকে সদর দরজার কাছে দাঁড়িয়ে নিষ্প্রভ অনুভূতিহীন একজোড়া শূন্য চোখে তাকিয়ে আছে নৃত্যরত মেয়েটার দিকে। অথচ নাচের ছন্দে পুরো পেন্ট হাউস মাতিয়ে তোলা মেয়েটা একবারের জন্য লক্ষ্যও করলো না সেই নিষ্প্রভ শীতল চাহনি। যেই মুহূর্তে লক্ষ্য করলো, তৎক্ষণাৎ নৃত্য থামিয়ে ভীত সন্ত্রস্ত হরিণীর ন্যায় পিছিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লো ফ্লোরার আড়ালে, যেন এরিসকেও জনম জনম ধরে ভয় পায়। এরিস তো এটাই চেয়েছিল, অবাধ্য মেয়েটার আত্মবিশ্বাসের দেওয়ালটাকে ভেঙে গুড়িয়ে দিতে, আর ও সেটাতে সফলও হয়েছে বটে। অথচ এই মুহূর্তে হুট করেই ঈশানের এমন ভয় পেয়ে পিছিয়ে যাওয়াটা মোটেই পছন্দ হলো না এরিসের। ওর এহেন কাণ্ডে আবারও সেই চিরাচরিত শক্ত কঠিন রূপে ফিরে এলো এরিস। অক্ষে যুগল ছোট ছোট করে 2 হাত মুঠিবদ্ধ করে নিল অজানা ক্রোধে। ঠিক এমন সময় বাইরে থেকে লাউঞ্জে প্রবেশ করে তুষার।
তুষারের আগমনে চারিদিকে থমথমে পরিবেশটা খানিক হালকা হয়। তুষার এক নজর এরিশকে পরখ করে ফ্লোরার দিকে তাকিয়ে ওকে নির্দেশ দিয়ে বলে, আমরা আজ পেন্ট হাউসে ডিনার করব। ফ্লোরা তৎক্ষণাৎ নির্নিমেষ মাথা ঝাঁকিয়ে ঈশানী সমেত জায়গা ত্যাগ করে কিচেন কাউন্টারের দিকে চলে যায়। ওরা চলে গেলে তুষারও দোতলার উদ্দেশ্যে সামনে এগোয়, অথচ ইরিশ এখনো নিষ্প্রভ চোখে চেয়ে আছে কাউচের সামনে সেন্টার টেবিলের পাশে, ওই জায়গাটাতে যেখানটায় একটু আগেও নাচের তালে তাল মিলিয়ে বিভিন্ন মুদ্রায় ঘুরছিল ঈশানী। চোখের সামনে এমন দৃশ্য বোধহয় এর আগে কখনো দেখেনি ইরিশ। ওই জন্যই কি এই ঘোর, নাকি অন্য কিছু? ঈশানীকে আজ নাচ করতে দেখে আবারও একটা শব্দই মাথায় এলো ইরিশের, আর তা হলো হোয়াইট চেরি ব্লসম। চেরি ব্লসমসের জের ধরে নিজের অজান্তেই ভ্রু কুচকে বিড়বিড়ালো ইরিশ। সাকুরা, কোথায় সাকুরা? কেবল শীতের শুরু, সাকুরা আসতে এখনো দেরি। তুষারের কণ্ঠস্বর কর্ণগহ্বর ভেদ করতেই সম্বিত ফিরে পেল ইরিশ। চট করেই নড়ে চড়ে উঠে বলল, কোথাও না। ছোট্ট করে উত্তর দিয়ে তৎক্ষণাৎ মস্তিষ্ক থেকে এসব সাকুরা ফাকুরা বের করে দিয়ে বড় বড় পা ফেলে এগিয়ে গেল অফিস রুমের দিকে। আচ্ছা ফ্লোরা, এই পেন্ট হাউসটা তো 10 তলার উপরে, তাহলে বাকি 9 তলার আছেটা কি? রাতের সবার জন্য ডিনারের আয়োজন করায় মহাব্যস্ত ফ্লোরা। কিচেনে তার একদণ্ড ফুরসত নেই। এক হাতে মাংস কষাচ্ছে তো অন্য হাতে পাউরুটির ডো বানাচ্ছে, আবার মাঝে মধ্যেই ঢাকনা উল্টে দক্ষ হাতে স্যুপের হাঁড়িতে নাড়া দিচ্ছে। ফ্লোরার এত ব্যস্ততা দেখে ইস্যু আর হাত গুটিয়ে বসে থাকতে পারেনি, এগিয়ে এসেছে ফ্লোরা সাহায্য করতে। এরিশ আবার পেন্ট হাউসে থাকলে রাতে শুতে যাওয়ার আগে 1 কাপ ব্ল্যাক এসপ্রেসো পান করে। ঈশানী যেহেতু কফি ভালো বানায়, তাই আপাতত সেই দায়িত্বটুকুই ওর নিকট হস্তগত করেছে ফ্লোরা। আর তখনই কি ভেবে যেন ফ্লোরার উদ্দেশ্যে প্রশ্নটা করে বসে ঈশানী। ঈশানীর কথা একটুও বিরক্ত হয় না ফ্লোরা, বরং ডাইনিংয়ে খাবার সার্ভ করতে করতে হাসি মুখে বলে, কেন, তুমি তো বেশ কয়েকবার নিচে নেমেছো, কিছুই লক্ষ্য করোনি? কি করে দেখবো, প্রতিবারই তো গার্লসরা টেনে হিচড়ে তুলে এনেছে, তাও এলিভেটরে। ফ্লোরা মৃদু হাসে, অতঃপর ঈশানীকে আশ্বস্ত করে বলে, পাইথন প্যারাডাইসের সমস্ত গার্ডসের মাফিয়াদের একটা বড় অংশ এই ভবনেই থাকে ইস্যু। নিচে যতগুলো ফ্লোর আছে তার প্রত্যেকটা আলাদা আলাদা করে জিমনেশিয়াম, পার্কেলিং, পুল সাইড, এমনকি গেমিং স্টেশনও রয়েছে। এছাড়া এই পেন্ট হাউসে শুধুমাত্র এরিশা আর তুষার থাকে এই ডুপ্লেক্সে। উপরের তলায় তাদের ঘর আর এরিশানের অফিস রুম। ফ্লোরার কথার মাঝপথে ঈশানী কিঞ্চিত কৌতূহলী হয়ে শুধালো, তার মানে তুমি বলতে চাইছো বাকি 9টা ফ্লোরে গার্লসরা থাকে, তাই তো? ফ্লোরা এবারও মুচকি হাসলো। এই মেয়েটার কৌতূহলের শেষ নেই। কি হলো, হাসছো যে? 3 থেকে 9 তলা পর্যন্ত গার্ডসরাই থাকে। ফ্লোরার কথার পাছে ঈশানী প্রশ্ন ছুড়ল আবারও। তাহলে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে কারা থাকে? ফ্লোরা এবার একটু থমকালো, বুকের গহ্বরে খানিকটা ঠান্ডা বাতাস ভরে নিয়ে জবাব দিল, এটা এরিশানের টর্চার। ফ্লোরার কথাতে খেয়াল দিল না ঈশানী। ওকে মাঝপথে থামিয়ে দিয়ে উল্টো শুধালো, এরিস তো অনেক বড় লোক, কালো টাকার কোনো অভাব নেই তার। তারপরেও নিজের মেনশনে না থেকে গার্লসদের সঙ্গে এই পেন্ট হাউসে কেন থাকেন তিনি? এরিশান কোনো সাধারণ মানুষ নয় ইস্যু, আর না তো তার জীবনযাত্রা আর 10 জনের মতো স্বাভাবিক স্মুথ। এটা তার রাজত্ব। একজন রাশিয়ান মাফিয়া কখনো স্বাভাবিক মানুষদের মতো পরিবার পরিজনকে একসাথে নিয়ে ঘর কিংবা ম্যানশনে বসবাস করতে পারে না, তাহলে তাদের নিঃশেষ হয়ে যেতে হয়। তাছাড়া মুখের কথা শেষ করতে পারল না ফ্লোরা। তার আগেই সিঁড়ি ভেঙে নিচে নেমে লাউঞ্জের দিকে এগিয়ে এলো তুষার। ওর কিছুটা পেছনে ইরিশও ছিল। ফ্লোরা দৃষ্টি অনুসরণ করে উপরের দিকে তাকাতেই ঈশানী দেখতে পেল ইরিশ নেমে আসছে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তার পরনে সফেদ ওভার সাইজ কার্গো প্যান্ট আর সফেদ ফুল স্লিভ টি শার্ট। হঠাৎ করেই আজ এতগুলো দিন বাদে প্রথমবারের মতো ইরিশকে কালো ব্যতীত
অন্য কোনো রঙে আবিষ্কার করলো ঈশানী। এর আগে কখনোই কালো কিংবা ধূসর ছাড়া অন্য কোনো রঙে দেখেনি ইরিশকে। আজই প্রথমবার, তাই অবাক হলো বেশ। এই ধবধবে সাদা রঙে বেশ সুদর্শন লাগছে তাকে। কথাটা ভাবতে গেলেই আফসোস হয় ঈশানীর। মনে মনে উপহাস করে বলে, সৌন্দর্য দেখে সবকিছু বিচার করা ঠিক নয় ইস্যু। এই সফেদ রঙে তাকে বাইরে থেকে দেখতে যতটা না সুন্দর লাগছে, ভেতর থেকে তার মনটা ঠিক ততটাই কুৎসিত আর কালো। ঈশানীর ভাবনার মাঝেই তুষার আর এরিশ এগিয়ে এসে বসে পড়ে চেয়ার টেনে। ফ্লোরা তাদের দিকে খাবার এগিয়ে দিয়ে এক সাইডে এসে দাঁড়ায়। ঈশানী ওর পাশেই মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে হাতের মধ্যে হাত রেখে কচলাচ্ছে। টেবিলে মজাদার সব খাবারের বহর, সমস্ত ভালো খাবার থেকে শুরু করে সমস্ত ডেজার্ট অবধি। এত খাবার একসঙ্গে দেখে অভিভূত হলো তুষার। প্লেটে খাবার তুলতে তুলতে ফ্লোরাকে জিজ্ঞেস করলো, এত আইটেম একসঙ্গে তুমি করেছো নাকি? ফ্লোরা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, ইস্যু হেল্প করেছে। ইস্যু নামটা বুলেটের মতোই মস্তিষ্কে গিয়ে বিঁধল এরিশের। তৎক্ষণাৎ কি ভেবে যেন ঈশানীর দিকে সামান্য ঘাড় ঘোরালো। সেদিনের মতো আজও সবার আগে চোখ গেল মেয়েটার পায়ের দিকে। কনকনে ঠান্ডায় এখনো খালি পায়ে মেঝেতে দাঁড়িয়ে আছে মেয়েটা। তীব্র ঠান্ডায় রক্ত জমাট বেঁধে লাল হয়ে আছে কোমল দুপা। শরীরে এক টুকরো গরম কাপড়ের অস্তিত্ব নেই। ফ্লোরার কাছ থেকে পাওয়া ফিনফিনে একটা হাঁটু সমান ফ্রক পরে আছে শুধু। ভীত সন্ত্রস্ত টানা টানা চোখগুলো এখনো মেঝেতেই নিবদ্ধ তার। মেয়েটাকে দেখলেই কেমন বুকের ভেতরটা দাও দাও করে জ্বলে ওঠে এরিশের। কালো দুনিয়ার সম্রাট হয়ে এত পবিত্র একটা সরল মেয়েকে কি করে নিজের হেফাজতে রেখেছে? কি করেই বা ওরই পেন্ট হাউসে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে মেয়েটা? পবিত্র আর পাপী সত্তা তো কখনোই সমঝোতা করে একই ছাদের নিচে থাকতে পারে না। এতে দুজনার মধ্যে একজনার ধ্বংস অবধারিত। সেসব জেনে শুনেও মেয়েটার পবিত্র সত্তায় পাপের আজ পর্যন্ত লাগতে দেয়নি এরিশ। কিন্তু কেন? সেই ভেবেই হঠাৎ হঠাৎ দিশেহারা হয়ে যায় এরিশ। মস্তিষ্কটাও যেন তখন পুরোপুরি কর্মক্ষম হয়ে ঝিমিয়ে পড়ে এক কোণে। কফিটা আজ অসাধারণ হয়েছে, স্বাদ গন্ধ দুটোই বেশ স্ট্রং। তুষারের কথায় ধ্যান ভাঙে এরিশের। ভাবনা থেকে বেরিয়ে ভারী মস্তিষ্কটাকে একটু হালকা করার প্রয়াসে নিজেও চুমুক দেয় কফির কাপে। ঠিক তখনই ফ্লোরা বলে ওঠে, কফিটা ইস্যু বানিয়েছে। ফ্লোরার কথার পাছে ঈশানীর দিকে দৃষ্টিপাত করে তুষার বলল, খুব ভালো কফি বানাও তুমি। জবাবে হ্যাঁ না কিছুই বলে না ঈশানী। মাথা নিচু করে শুনে যায় শুধু। এরিশ কফির কাপে দ্বিতীয়বারের মতন চুমুক দিয়ে আবারও কয়েক সেকেন্ডের জন্য আর চোখে পরখ করে ইস্যুর দিকে। অতঃপর ঘাড় ঘুরিয়ে তুষারকে উদ্দেশ্য করে বলে ওঠে, আই থিঙ্ক ফ্লোরার কিছু জামা কাপড় প্রয়োজন। আগামীকাল সময় করে ওদের নিয়ে শপিং মলে ঘুরে এসে একটু। এরিশের কথা সম্মতি জানিয়ে কফি খেতে খেতে হ্যাঁ সূচক মাথা নাড়ায় তুষার। তখন মাঝরাত। হাতের সব কাজ শেষ করে মাত্রই শুতে এসেছে ঈশানী। তবে ওর চোখের পাতায় একরত্তি ঘুম নেই আজ। একটু আগের শপিং মলে যাওয়ার অনুমতিটা মেঘ না চাইতে জলের মতোই অবিশ্বাস্য লেগেছে ওর নিকট। এটাই একমাত্র সুযোগ এখান থেকে পালানোর। যে করেই হোক এই সুযোগটা কাজে লাগাবে ঈশানী। আগামীকাল সকালের অপেক্ষায় বারবার হৃদয়টা নেচে উঠছে। কখন কাটবে এই ঘুটঘুটে আধার রাত? কখনই বা এই বন্দি পেন্ট হাউস জীবনের ইতি ঘটাবে ঈশানী। আজ 31 অক্টোবর নয়, আর না তো আজ হ্যালোইন উৎসব। তবুও ক্লাবের ডেকোরেশন আর আশেপাশের মানুষগুলোর সাজসজ্জা দেখে মনে হচ্ছে রাত 12টার পরে ভূতেদের আমন্ত্রণ করার জন্য পুরোপুরি তৈরি তারা। এখানে উপস্থিত প্রতিটি মানুষ কোনো কিছুরই পরোয়া না করে অদ্ভুত সাজে বিভিন্ন অদ্ভুত কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। কেউ কেউ মদ্যপ হয়ে ঠোঁটের মাঝে গাঢ় সবুজ লিপস্টিকের আস্তর লাগিয়ে অদ্ভুত পোশাক পরে অদ্ভুত রকমের কাণ্ড করছে, তো কেউ কাউচে গা ছড়িয়ে বসে আরামসে নিজের শরীরে নিজেই ড্রাগ পোষ করে যাচ্ছে। পুরো হল রুমটা ভরে আছে বিকৃত মস্তিষ্কের মানুষ দিয়ে। সেই অদ্ভুত মানুষগুলোকে বিনোদন দিতে বারবার কাউন্টারের সামনে নিজেদের
উন্মুক্ত কোমরের অসাধারণ বেলি ড্যান্স প্রদর্শন করায় ব্যস্ত একদল সুন্দরী রুশো তরুণী। তবে আজ এই বিকৃত মানুষগুলোর বিকৃত উৎসবের প্রধান আকর্ষণ হলো ড্রাগন হান্টার গ্রুপের গডফাদার ড্যানিয়েল হ্যারিসন। মূলত ক্লাবে নতুন কোনো সুন্দরী ভার্জিন মেয়ে এলে প্রতিবারই বেশ ঘটা করে পার্টির আয়োজন করেন তিনি। তবে আজকের পার্টিটা একটু বেশি স্পেশাল, ওই জন্যই এমন হ্যালোউইন থিমে সাজানো হয়েছে সবকিছু। কারণ ডিলটা হতে যাচ্ছে তার চরম শত্রু পাইথন লিডার এরিশ ইউভানের সঙ্গে। এরিশের নিকট থেকে এই প্রথমবার উপঢৌকন হিসেবে কোনো মেয়ে আসছে, নিশ্চয়ই সে অতীব সাধারণ কোনো মেয়ে নয়। টমেটো প্রিন্সের কাছে থেকে শুনেছে মেয়েটা অসম্ভব সুন্দরী আর লাস্যময়ী। না জানে তার শরীরটা কতটা বেশি উপভোগ্য। সে কথা ভেবেই খুশির পারদে চকচক করে ওঠে ড্যানিয়েলের পৈশাচিক কুটিল চোখ। আপাতত আগমনী রমণীর আকাঙ্ক্ষায় সুন্দরী কোনো রুশো কন্যাকে উপভোগ করাই শ্রেয়। তাই ড্যানিয়েল আর খালি মুখে শুষ্ক ঢোক গিলতে পারল না বসে বসে। রেড ওয়াইনের ঝাঁজের সঙ্গে তাল মিলিয়ে মত্ত হলো নারীর নেশায়। জায়গাটা ছিল ক্লাবেরই একাংশ। সবাই জানে ড্যানিয়েল যখন তখন এখানে ফুর্তি করে, তাই সচরাচর ওই দিকে গিয়ে ওকে বিরক্ত করার স্পর্ধা দেখায় না কেউই। কিন্তু আজকে সকল নিয়ম নীতি ভেঙে হুট করে ড্যানিয়েলের বিশ্বস্ত স্পাই এডওয়ার্ড ফ্র্যাঙ্কি আচমকা গিয়ে ঢুকে পড়ে তার কামরায়। ফ্র্যাঙ্কির এহেন আচমকা আগমনে বেশ রাগান্বিত হয়ে যায় ড্যানিয়েল। রাগে গজগজ করতে করতে মেয়েটাকে বিদেয় করে শরীরে কাপড় জড়িয়ে উঠে বসে আচমকা রিভলভার লোড করতে শুরু করে দেয় সে। ড্যানিয়েলের অগ্নিমূর্তি দেখতে পেয়ে থতমত খেয়ে তড়িৎ বেগে মাথা নুয়ে ফেলল ফ্র্যাঙ্কি। ওকে কুর্নিশ করে ধরা গলায় বলে উঠল, মার্জনা করবেন ডেনিয়ান, আপনাকে সংবাদটা দেওয়া অত্যন্ত জরুরি ছিল, তাই ছুটে এসেছি। ফ্র্যাঙ্কির কথা শুনে রাগের পারদে কিঞ্চিত লাগাম টানল ড্যানিয়েল। প্রত্যুত্তরে কপালে সূক্ষ্ম ভাঁজ এঁটে উল্টো শুধালো, তোমরা তো মেয়েটাকে আনতে গিয়েছিলে, কোথায় সে? নিয়ে আসছিলাম, কিন্তু হুট করে এরিশ ইউমান সবার সামনেই মেয়েটাকে আমাদের হাত থেকে সেভ করে নিয়ে গেল। এমনকি কিছু একটা বলতে গিয়েও থেমে যায় ফ্র্যাঙ্কি। ড্যানিয়েল চোয়াল শক্ত করে গম্ভীর গলায় বলে, এমন কি? মেয়েটাকে আঘাত করার অপরাধে আমাদের একজন গার্ডকে ওখানেই শ্যুট করে স্পট ডেট বানিয়ে দেয় এরিশ ইউমান, আর ব্ল্যাক ডায়মন্ডের পরিবর্তে মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে যায় সে। ফ্র্যাঙ্কির শেষ কথায় এতক্ষণ ধরে রাগে রক্তিম বর্ণ ধারণ করা উক্ষে যুগল অকস্মাৎ ছোট ছোট হয়ে গেল ড্যানিয়েলের। সেই সাথে কপালের সূক্ষ্ম ভাঁজগুলো স্পষ্ট হলো দ্বিগুণ। কিছুটা ভাবতে ভাবতেই বীর বিড়ালো সে। এরিশ ইউভান একটা মেয়ের জন্য ব্লাড ডায়মন্ড ফিটিয়ে দিল? স্ট্রেঞ্জ। কি আছে সেই মেয়ের মাঝে? নিশ্চয়ই অভাবনীয় কিছু। ওই মেয়েটাকে তো আমার চাই। এক মনে কিছু একটা ফোন দিয়ে এঁটে ফ্র্যাঙ্কির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো ড্যানিয়েল। শুধালো, ফর দ্য ফার্স্ট টাইম এরিশ ইউভান নিজের ডিসিশন চেঞ্জ করলো, এত বড় একটা ডিল ক্যান্সেল করে দিল, তাও কিনা সামান্য একটা মেয়ের জন্য। ব্যাপারটা কি তোমার স্বাভাবিক মনে হচ্ছে ফ্র্যাঙ্কি? মোটোই নয় বস, মেয়েটাকে সেভ করার সময় এরিশ ইউমানকে ডেসপারেট লাগছিল। সামাও ও নিজের মধ্যেই ছিল না। এমনকি জুকের বসে আমাদের গার্ডটাকে শ্যুট করে দেয় সে। আমি জানি এরিশ ইউমান হার্টলেস, করতে পারে না এমন কিছু নেই, কিন্তু মেয়েটার জন্য হঠাৎ কি হয়ে গেল ঠিক বুঝে উঠতে পারলাম না। ফ্র্যাঙ্কির কথা শুনে খ্যাক খ্যাক করে হেসে ওঠে ড্যানিয়েল। হাসতে হাসতে কুটিল স্বরে বলে, সময় এসেছে ফ্র্যাঙ্কি, আমার বেবি গার্লের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সময় চলে এসেছে। ওই মেয়েটাকে এরিশ ইউভানের কাছ থেকে জাস্ট ছিনিয়ে নেব আমি। এরপর সে চোখের সামনে দিয়ে ওর ব্লু আইড অ্যাঞ্জেলকে এই ক্লাবে এনে সবার সামনে সস্তা খাবারের মতো বিলিয়ে দেবো। আর তারপর আমিও দেখতে চাই শুধু ব্লাড ডায়মন্ড কেন, একটা মেয়ের জন্য আর কি কি হাতছাড়া হতে পারে। এরিশ ইউভান। গতকাল থেকেই দিনভর তুষারপাত হচ্ছে মস্কোতে। অন্যান্য বছরের তুলনায় এবছর তুষারপাতের পরিমাণ অনেক বেশি। ক্যালেন্ডারের পাতায় নভেম্বরের শুরু হতে না হতেই প্রকৃতি তার তুষকন্যার সহযোগিতায় ধরণীকে আবৃত করেছে শুভ্রতার চাদরে। শহরের লোকালয় ছাড়িয়ে নির্জন জঙ্গল দ্বারা বেষ্টিত সুউচ্চ বিলাসবহুল পেইন্ট হাউসের ভেতরটা সব সময়
কৃত্রিম উপায়ে উষ্ণতায় ছেয়ে থাকলেও আজ প্রায় 1 মাস পরে পেন্ট হাউসের বাইরে পা রাখতে না রাখতেই তীব্র ঠান্ডা আর হু হু বাতাসে শরীরের হাড় হাড্ডি সব অবশ হয়ে গিয়েছে ঈশানীর। এমন আবহাওয়ায় অভ্যস্ত না থাকার দরুন প্রচণ্ড ঠান্ডায় সরু থুতনিতে কাঁপন ধরেছে বাঙালি কন্যার। এক্ষুনি বক্ষ ভেদ করে কলিজাটা জমে এলো বলে, তবুও এতদিন পরে এরিসের কালো দুনিয়া থেকে বাইরে বেরিয়ে গাড়ির জানালার কাঁচ নামানো থেকে নিজেকে বিরত রাখতে পারল না ঈশানী। টেন্টের জানালার কাঁচ নামিয়ে তাদের থুতনি ঠেকিয়ে বাইরে দৃষ্টিপাত করে আছে, মনে মনে ভাবছে এই তুষারে মোড়ানো শুভ্রতায় ঘেরা সাজানো শহরটা আসলে রহস্যময়। এই শহরে সাধারণ মানুষের চেয়ে মাফিয়াদের আধিপত্য অনেক বেশি। বলতে গেলে বিশ্বের বড় বড় সব আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের মূল গন্তব্যস্থলই হলো এই রাশিয়া। এই শহর পাপের শহর। এই শহরে সাধারণ মানুষের মতোই মাফিয়াদের অবাধ চলাফেরা। এই দেশে তাদের কর্তৃত্ব, তাদের অর্থনৈতিক অসাধু কর্মকাণ্ড সব কিছুই যেন পুরো পৃথিবীর ধরা ছোঁয়ার বাইরে। আর ঈশানী সেই কালো দুনিয়ার সম্রাট মাফিয়া বস এরিস ইউভানের হাতেই বন্দি, যে দুনিয়ায় নৃশংসতা, রক্তপাত, খুনাখুনি ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই। ঈশানী ঘৃণা করে এরিসের এই নিষ্ঠুর দুনিয়া, সেই সাথে ঘৃণা করে নিষ্ঠুর দুনিয়ার হৃদয়হীন নিষ্ঠুর মাফিয়া বস এরিসকেও। কিছুতেই থাকতে চায় না এখানে, বাঁচতে চায় না এই কালো দুনিয়ার বন্দি পুতুল হয়ে। আর তাই তো সাহসিকতার মাত্রা অতিক্রম করে সিদ্ধান্ত নিয়েছে পালাবে, যে করেই হোক আজ শপিং মলে সবার অগোচরে পালাতেই হবে ঈশানীকে। এসো, নেমে এসো। গাড়ির বাইরে থেকে অকস্মাৎ ফ্লোরার ডাকে সম্বিত ফিরে পেল ঈশানী। ভাবনার জগৎ থেকে বেরিয়ে চারিদিকে চোখ বোলাতেই দেখতে পেল ওরা এক বিশাল টাউন সেন্টারের সামনে দাঁড়িয়ে। এতক্ষণ যাবৎ রাস্তাঘাটে খুব একটা মানুষজনের উপস্থিতি টের না পেলেও টাউন সেন্টারে আসা মাত্রই ইস্যু খেয়াল করলো এই জায়গাটাতে বেশ ভালোই মানুষের আনাগোনা রয়েছে। এত বড় টাউন সেন্টার, মানুষের ভিড় তো থাকবেই। যেহেতু আশপাশটা লোকারণ্য, তাই ঈশানী বেশ খুশি হলো। মনে মনে কিছু একটা ভেবে নেমে পড়লো গাড়ি থেকে। পেছনে গার্ডস আর সামনে তুষার, তার ঠিক মাঝখানে ফ্লোরার পাশাপাশি ধীর গতিতে এগোচ্ছে ঈশানী। হাঁটতে হাঁটতেই চারিদিকে চোখ বুলিয়ে আশপাশটা ভালো মতো পরখ করে নিল। শপিং মলের কাছে আসতেই সব কিছুকে ছাপিয়ে ফ্লোরা জলদি ছুটে গিয়ে ঢুকে পড়ল গ্রোসারিতে। ও নাকি রান্নাঘরের কিছু কেনাকাটা রয়েছে। ফ্লোরার কাণ্ডে কিঞ্চিত বিরক্ত বোধ করল তুষার। চোখ মুখ কুচকে গম্ভীর গলায় ফ্লোরাকে বলল, আবার তারা আছে, জলদি করবে। ফ্লোরা মৃদু হেসে তাতে সায় জানালো। ভেতরে যেতে যেতে বলল, মাত্র 5 মিনিট। ফ্লোরার সঙ্গে সঙ্গে এবার ঈশানীও আস্তে করে ঢুকে গেল ভেতরে। তারপর চোরা চোখে এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল আশেপাশে কোথাও গার্ডস নেই। শপের বাইরে দাঁড়িয়ে কারোর সঙ্গে ফোন আলাপে ব্যস্ত তুষার। এদিকে তার কোনোরূপ নজর নেই বললেই চলে। এটাই পালানোর সুবর্ণ সুযোগ। ব্যাপারটা বোধগম্য হতেই ঈশানী এগিয়ে গেল কেনাকাটায় ব্যস্ত ফ্লোরার নিকট। গিয়ে পেছন থেকে মৃদু আওয়াজে ডেকে বলল, তুমি দেখতে থাকো, আমি একটু ওই দিকটা ঘুরে আসি, দেখি ফ্রেশ কি কি আইটেম আছে ওখানে। ঈশানীর কথার প্রত্যুত্তরে পেছনে না তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে ফ্লোরা বলে, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও, বেশি দেরি হয়ে গেলে আবার তুষার রেগেমেগে বম হয়ে যাবে। আমায় ক্ষমা করো ফ্লোরা, তোমাকে এইখানে বিপদে ফেলে দিলাম আমি। মনে মনে কথাটা আওড়ে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না ঈশানী। এক কদম দু কদম করে পেছাতে পেছাতে এক পর্যায়ে শপের একদম পেছনের এক্সিট ছাড়িয়ে বাইরে বেরোতেই চোখ মুখ খেঁচে এলো পাথারি দৌড়াতে শুরু করে ইস্যু। বাইরে প্রচণ্ড ঠান্ডা।